বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের দ্বাদশ অধ্যায় সমতুল্য ভেক্টর এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। এখান থেকে প্রতি বছরই এক্সেট প্রশ্ন আসে, এইখান থেকে এবং স্থানাঙ্ক জ্যামিতি এই দুইটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে। অনেক সময় আলাদা আলাদা আসতে পারে, আর অনেক সময় দুইটা মিলে একটা এক্সেট প্রশ্ন আসে যায়। দেখো, প্রথমে আমাদের সমতুল্য ভেক্টর জানতে হলে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রাশি কাকে বলে। রাশি কি? তো বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলা হয় রাশি। অর্থাৎ আমাদের এই বস্তু জগতে, পুরা জগতে যা কিছু মাপা যায় সেটাকে বলা হয় রাশি। রাশির ভিতরে হচ্ছে দেখো দৈর্ঘ্য, ভর, তড়িৎ, প্রাবল্য ইত্যাদি সবই হচ্ছে রাশি। এখন এই রাশি হচ্ছে দুই রকমের, রাশির প্রকারভেদ। রাশি হচ্ছে দুই রকমের, ঠিক আছে? যেমন দেখো অদিক রাশি, অদিক রাশির আর এক নাম হচ্ছে স্কেলার রাশি, আর দিক রাশি, দিক রাশির আর এক নাম হচ্ছে ভেক্টর রাশি। দেখো স্কেলার রাশি কাকে বলা হয়? স্কেলার রাশি যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলা হয়। মানে এই সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দরকার হয়, দিকের কোনো প্রয়োজন হয় না। যদি বলা হয় যে তোমার ভর কত, তাহলে তুমি বলবা যে তোমার ভর হচ্ছে মনে করো 45 কেজি, 50 কেজি, 60 কেজি, যাই হোক। তো তোমাদের এখানে তো দেখো দিকের কোনো প্রয়োজন হচ্ছে না। তো দেখো এখানে স্কেলার রাশি বা অদিক রাশির কয়েকটা উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, দূরত্ব এবং ক্ষমতা। এইগুলোই হচ্ছে স্কেলার রাশি। যেমন দেখো কাজলের শরীরে দৈব ক্ষমতা মাত্র দ্রুতই ভাসালো। এখানে কাজলেতে কাজ, এটা মনে রাখার একটা সিস্টেম, তোমরা এটা পড়ে নিবা। তারপর দেখো ভেক্টর রাশি কাকে বলা হয়? ভেক্টর রাশি যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, সাথে দিক নির্দেশনও করারও প্রয়োজন হয়, তাই না? দিকেরও প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় ভৌত রাশি, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি আর কি। মনে করো একটা বস্তু এখানে আছে, এই যে এইখানে এই পজিশনে পি বিন্দুতে তুমি আছো এখানে। তুমি যদি বলো যে পি বিন্দুটা কোথায় আছে, তো যদি কেউ বলে যে এখান থেকে 100 কিলোমিটার, 100 কিলোমিটার, তো 100 কিলোমিটার তো এদিকেও যাইতে পারো, তুমি এদিকেও যাইতে পারো, তুমি তো এদিকে যাইতে পারো, এদিকে যাইতে পারো। তখন তোমাকে দিকের কথা বলতে হবে যে এখানে মনে করো 30 ডিগ্রি কোণ করে 100 মিটার যাবা, 100 কিলোমিটার, তাহলে পি বিন্দুটা পেয়ে যাবা। তো এই যে পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যেমন মানের প্রয়োজন হচ্ছে, মান হচ্ছে 100 কিলোমিটার, আর এখানে দিকটা হচ্ছে 30 ডিগ্রি, দুইটা জিনিসের প্রয়োজন হচ্ছে। এর জন্য এইটা হচ্ছে ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির জন্য আমাদের দিকের প্রয়োজন হবে। ভেক্টর রাশির কয়েকটা উদাহরণ হচ্ছে ভর, বেগ। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। বেগ, সরণ, বল, পৃষ্ঠটান, ত্বরণ, মন্দন, সান্দ্রতা, প্রাবল্য, ওজন, ভ্রামক, এই সবই হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। এখন মূলত আমরা তো ভেক্টর রাশি নিয়ে আলোচনা করবো, যেহেতু এটা অধ্যায়ের নাম হচ্ছে সমতুল্য ভেক্টর। তো দেখো ভেক্টরকে প্রকাশ করার নিয়ম। তো ভেক্টরকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে অক্ষরের সাহায্যে, আর একটা হচ্ছে রেখার সাহায্যে, রেখা দিয়ে। তো অক্ষরের সাহায্যে কিভাবে প্রকাশ করা যায়? কোন অক্ষরের উপর তীর চিহ্ন দিয়ে, দেখো এই যে একটা অক্ষর এ, এর উপরে যদি আমরা তীর চিহ্ন দিই তাহলে বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। বা আমরা এভাবে করতে, আচ্ছা এর যদি মান নির্ণয় করতে চাই, মান মানে এই ভেক্টরটার মান যদি নির্ণয় করতে চাই, তাহলে এই যে এটার উপরে এভাবে মডুলাস, এটাকে কি বলা হয়? মডুলাস বলা হয়। তো মডুলাস দিয়ে আমরা কি করতে পারি? একটার মান নির্ণয় করতে পারি। দেখো আবার বলি, মানে এর উপরে যখন আমরা দাগ দেবো এরকম একটা, তখন এটা ভেক্টর রাশি হয়ে যাবে। কিন্তু ওই ভেক্টর রাশিটার দুই পাশে যখন এরকম মডুলাস দেবো, তখন আর ভেক্টর রাশি থাকবে না, তখন এটা মডুলাস দিলে এটা হয়ে যাবে স্কেলার রাশি, মানে যেটা মান প্রকাশ করতেছে, শুধুমাত্র ভেক্টরটার মান প্রকাশ করতেছে। এটাকে বলা হয় মডুলাস। কি বলা হয়? মডুলাস। এই মডুলাস চিহ্ন দিলে এই উপরে যে দাগটা, ভেক্টর যে দাগটা এবং দুই পাশে যে মডুলাস, এই দুইটা জিনিস কেটে যায়, কেটে যেয়ে শুধুমাত্র ওই অক্ষরটাই থাকে, মানে ওই ভেক্টরটাই থাকে, এ থাকবে। এটা কি হবে? শুধুমাত্র এ থাকবে। তাহলে দেখো ভেক্টরকে প্রকাশ করা হয় উপরে এ দ্বারা, একটা চিহ্ন মানে দাগ দ্বারা, এবং সেটার মান বের করার জন্য আমাদের কি করতে হবে? একটা মডুলাস দিতে হবে। তো আরেক ভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে কোন ভেক্টরের উপর রেখা চিহ্ন দ্বারা, মানে তীর চিহ্ন দেয়া, এরকম দিয়ে উপরে একটা এরকম তীর চিহ্ন দেবো, ঠিক আছে? তীর চিহ্ন দিয়ে এরকম প্রকাশ করে, মনে করে এ একটা ভেক্টর যদি হয়, তাহলে উপরে এভাবে তীর চিহ্ন দেব, এভাবেও ভেক্টরকে প্রকাশ করা যায়। তো যদি মান হিসাব করতে চাই, তাহলে এভাবে আমাদের, এটা হচ্ছে মান, এই যে মান হয়ে গেল। মান দিলে এই মডুলাসের যে চিহ্নটা আর এই ভেক্টর যে চিহ্নটা কাটাকাটি যায়, তাহলে কেটে যায়, শুধুমাত্র ওই ভেক্টরটাই থাকে।
আবার কখনো কখনো আমরা একটা ইসের নিচে দাগ দিয়ে প্রকাশ করতে পারি, যেমন উপরে দাগ দেওয়া যাবে, তীর চিহ্ন দেওয়া যাবে, নিচেও দাগ দেওয়া যাবে, ঠিক আছে, দিয়ে এভাবেও প্রকাশ করতে পারি, ঠিক আছে না, এভাবেও আমরা প্রকাশ করতে পারি। তো এই যে আর মান হিসাব করলে এই যে এইভাবে মান হিসাব করতে হবে। আবার কখনো কখনো কি করা হয়, একটা ভেক্টর রাশিকে দেখো, এই যে ঘ নাম্বার যে নিয়মটা, মোটা একটা হরফে লেখা হয়, যেমন দেখো একটা যদি ভেক্টর হয়, তাহলে এটাকে প্রকাশ করার জন্য যে কোনো একটা ঠ্যাং, হ্যাঁ মানে যে কোনো একটা পাশে এরকম মোটা করে দেওয়া হয়, অথবা পুরাটা মিলে মোটা করে দেওয়া যায়, বিভিন্ন ভাবে দেওয়া যায়। পুরাটা যদি মোটা করে দাও, দেখছো এটা মোটা করে দিছি, তো পুরাটা মোটা করে দিতে পারো। আবার যে কোনো একটা পাশ, এই যে এই পাশটা মোটা করে দিলাম, তাও একটা ভেক্টর রাশি প্রকাশ করবে, দেখছো সবই এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর মান হিসাব করলে এইভাবে যে মডুলাস দিতে হবে, অথবা শুধুমাত্র এই যে এ দ্বারা মান বোঝানো হচ্ছে, বুঝছো। তাহলে দেখো ভেক্টর রাশিকে এই কয়ভাবে প্রকাশ করা যায়। আবার অনেক সময় রেখা মানে জ্যামিতিক নিয়মে প্রকাশ করা যায়, একটা সরল রেখা দিয়ে। দেখো সরল রেখা দ্বারা ভেক্টর নির্দেশ করতে হলে রাশিটির দিকে বা সমান্তরাল একটি সমান্তরাল মানে সরল রেখা অঙ্কন করে সরল রেখাটির শেষ প্রান্তে একটি তীর চিহ্ন দিয়ে কি করা হয়, এটাকে প্রকাশ করা হয়। যেমন দেখো এটা যদি একটা ভেক্টর হয়, ভেক্টরকে এইভাবে সোজা করে দিতে হবে, দিয়ে একদম শেষ দিকে এইভাবে একটা ভেক্টরকে এরকম চিহ্ন দেব, তো এটা একটা ভেক্টর রাশি প্রকাশ করতেছে। এই ভেক্টরটা মনে করো একটা ভেক্টর এ থেকে বি তে যাচ্ছে, যে একটা ভেক্টর, এই যে, তো এ হচ্ছে আদি বিন্দু, এটাকে আদি বিন্দু বলা হয় বা পাদবিন্দু বলা হয়, আর বিটাকে বলা হয় শেষ বিন্দু। তো এটা এইভাবে আমরা প্রকাশ করতে পারি, দেখো এই রেখাটাকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি, এ থেকে বি এর দিকে, এই যে তীর চিহ্ন দ্বারা, দেখছো এই যে। তো এ হচ্ছে আদি বিন্দু আর বি হচ্ছে শেষ বিন্দু। আমি এখন তোমাদের যে জিনিসগুলো দেখাচ্ছি, তোমরা যদি এই ভেক্টরে ভালো করতে চাও, তাহলে মাস্ট এই বিষয়গুলো তোমাকে শিখতে হবে, না শিখে তুমি কিন্তু কখনো ভেক্টর ভালো করে শিখতে পারবে না। আর ইন্টারে তো ভেক্টরের একটা অধ্যায় রয়েছে পুরা, মানে তোমার ফিজিক্সেও আছে, ইন্টারের ফার্স্ট পার্টের সেকেন্ড যে অধ্যায়টা চ্যাপ্টারটা ইন্টারের ফিজিক্সের ওখানে আছে। আবার তোমার উচ্চতর গণিতের ফার্স্ট পার্টের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, সেখানেও কিন্তু ভেক্টর আছে। তো ভালো করে এখানে যদি না শেষ করো, ভালো করে না বুঝতে পারো, ওখানেও কিন্তু ভালো বুঝতে পারবে না, ঠিক আছে। এখন আমি তোমাদের যে জিনিসগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু ওখানেও থাকবে, বুঝছো। এখন দেখো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিকের কেন প্রয়োজন হয়, ওই যে বললামই তো। মনে করো কোন কণার অবস্থান জানার জন্য মূল বিন্দু থেকে দূরত্ব জানার পাশাপাশি দিকও জানা প্রয়োজন। ওপি বিন্দুটি মূল বিন্দু থেকে আর দূরত্বে রয়েছে, কিন্তু কোন না জানলে, কোন কোণ মানে কোণ না জানলে, কোণ বলতে এখানে যে দিকের কথা বলেছে, কোণ মানে থিটা না জানলে এর অবস্থান সঠিকভাবে বের করা যাবে না। মানে এখানে যদি একটা বিন্দু মনে করো এখানে আছে, যে ও বিন্দু থেকে বললাম না যে এখানে আছে, মনে করো এই জায়গা এপি বিন্দুটা, আর আমি যদি বলি যে 100 কিলোমিটার দূরে আছে, তুমি তো বুঝতে পারবে না, কারণ 100 কিলোমিটার তো এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে। আমি যদি বলি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে মনে করো 60 ডিগ্রি কোণ তৈরি করলো, তখন তুমি এটা ওইভাবে যাইতে পারবা, এই 60 ডিগ্রি কোণ করে একদম 100 কিলোমিটার যাবা, পি বিন্দুতে পৌঁছে যেতে পারবা। এর জন্য ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন। ওকে, তো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে ধারক রেখা বা শুধুমাত্র ধারক, যে ক্ষেত্রে সাপোর্ট বলতে পারি। তো ধারক কাকে বলা হয়? ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ তাকে ধারক রেখা বা শুধুমাত্র ধারক বলা হয়। মনে করো এই যে এখানে দেখো কালো যে ইয়াটা দিয়ে, কালো যে একটা পথ দেখছো, এই যে চিত্রটায় কালো একটা পথ, অনেক বড় একটা ভেক্টর, তাই না? মানে একটা ভেক্টর ওখানে, মানে একটা রাস্তা, সরি অনেক বড় একটা রাস্তা, সেখানে এই যে লাল কালারের যেটু এখান থেকে এই পর্যন্ত একটা ভেক্টর। মনে করো রাস্তাটা হচ্ছে এবি, ঠিক আছে, রাস্তাটা কি এবি, এই যে রাস্তাটা হচ্ছে এবি, আর এই যে ভেক্টরটা পি কিউ ভেক্টর, মনে করো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পি কিউ। তাহলে আমরা বলতে পারবো পি কিউ এর ধারক হচ্ছে কি এবি, তাই না? বলছে যে ভেক্টর যে অসীম সরলরেখার অংশ বিশেষ, এখানে পি কিউ হচ্ছে ভেক্টরটা হচ্ছে টোটাল একদম এ থেকে বি পর্যন্ত যে রাস্তা, ওই রাস্তার একটা অংশ। তাহলে এই জন্য ওই এবি কে বলা হবে কি ধারক। দেখো এবি যখন আমরা ধারক প্রকাশ করতে চাবো, ধারকের উপরে কিন্তু তীর চিহ্ন দেওয়া যাবে না, কারণ ধারক একটা স্কেলার রাশি, ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো ক্লিয়ারলি। কখনো কখনো মনে করো এবি, এই যে এখানে এবি আছে এ থেকে বি পর্যন্ত, আর এই এবির উপরেই পুরাপুরি মানে পিকিউ রয়েছে, পিকিউটা পুরাপুরি জায়গা দখল করলো, তখন আমরা বলতে পারবো যে এবি মানে পিকিউ হচ্ছে এবি এর
মানে পিকিউ ভেক্টর এর ধারক হচ্ছে এবি। এখন মনে করো পিকিউ থাকলো না, শুধুমাত্র এবি আছে, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে এবি ভেক্টর এর ধারক কত হবে? শুধুমাত্র এবি হবে, শেষ এভাবে। আচ্ছা, এরপরে দেখো বিভিন্ন প্রকার ভেক্টর। এই যে বিভিন্ন প্রকার ভেক্টরের সংজ্ঞা, আমরা অনেক রকমের ভেক্টরের সংজ্ঞা দেখব। যেমন দেখো সমতুল্য ভেক্টর, আমাদের এই অধ্যায়টার নামই হচ্ছে সমতুল্য ভেক্টর। তো সমতুল্য ভেক্টর কাকে বলা হয়? ঠিক আছে, তো দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তাহলে তাদেরকে সমতুল্য ভেক্টর বলা হবে। মানে তলটা সেম থাকবে। যেমন দেখো তুমি যে ফ্লোরে দাঁড়িয়ে আছো, তাই না? তোমার পায়ের নিচে যে মাটি আছে, মাটি বা ফ্লোর আছে, ওইটা একটা সারফেস বা হচ্ছে ওইটা একটা তল। আবার উপরের দিকে যে দেওয়াল, ওইটা আরেকটা তল। তো তোমার মনে করো মাটির যেটাতে তুমি দাঁড়িয়ে আছো, ওই যে তলে অনেকগুলো ওইটাকে একই তলের উপর যদি কতগুলো ভেক্টর থাকে তাহলে ওদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। ঠিক আছে, তো এই অধ্যায়ে মূলত সমতলীয় ভেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে। স্বাধীন ভেক্টর কাকে বলা হয়? যদি কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা ইচ্ছে মতো পছন্দ করা যায়, তবে সেই ভেক্টরকে ফ্রি ভেক্টর বা হচ্ছে স্বাধীন ভেক্টর বলা হয়। দেখো এই একটা ভেক্টর, এর আদি বিন্দু মনে করো কোথায়, তুমি যদি চাও এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, এখানে ফিক্সড করা নাই। যদি আদি বিন্দু, এটা হচ্ছে আদি বিন্দু, তাই না? আমরা ধরেছি এখানে আদি বিন্দু, কিন্তু তুমি যদি কাও না আমি এখানে ধরবো, এখানে ইচ্ছা মতো ধরা যাবে। তো এই ধরনের ভেক্টর যার আদি বিন্দু বা হচ্ছে পাদবিন্দু কোথায় এটা না জানা থাকে অথবা নির্দিষ্ট করে দেওয়া না থাকে, তাহলে তোমার ইচ্ছা মতো যদি তুমি ধরে নিতে পারো তখন এটাকে বলা হবে স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টর কখন বলা হবে? যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে ভেক্টরের পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয় তবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। এখানে দেখো তুমি চাইলেও, আর এখানে ওপি একটা ভেক্টর দেখছো, ও থেকে পি পর্যন্ত, ও থেকে পি পর্যন্ত একটা ভেক্টর যার আদি বিন্দু হচ্ছে ওতে। তাহলে এই আদি বিন্দু এটা কিন্তু ও বিন্দু, মানে এখানে কিন্তু ফিক্সড করা, তুমি চাইলে আর পরিবর্তন করতে পারবে না। তাহলে ও বিন্দুটা হচ্ছে আদি বিন্দু, এটা ফিক্সড করা, এটাকে বলা হয়, যেহেতু আদি বিন্দুটা ফিক্সড করা এই জন্য এটাকে লোকালাইজড ভেক্টর বা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। ঠিক আছে, তারপর দেখো সদৃশ ভেক্টর। যদি সমতলীয় সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলা হয়। দেখছো এই একটা ভেক্টর আর একটা ভেক্টর একদম সমান্তরালে গেল, তখন এদেরকে বলা হবে সদৃশ ভেক্টর। তারপর দেখো বিসদৃশ ভেক্টর, সমজাতীয় দুটি ভেক্টর কিন্তু দিক বিপরীত দিকে, দেখছো এইদিকে একটা ভেক্টর গেল, তার ঠিক বিপরীত দিকে একটা ভেক্টর এইভাবে গেল, মানে সমান্তরাল ভাবেই যাবে। হ্যাঁ, তখন এটাকে বলা হবে কি? বলা হবে বিসদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর না। আচ্ছা, এরপরে দেখো সঠিক ভেক্টর, যে ভেক্টরের একটা মান আছে, মানে একটা নির্দিষ্ট মানে 1 2 3 4 এরকম কোন মান যদি থাকে শূন্য বাদে, তখন তাকে বলা হবে সঠিক ভেক্টর। আর যদি কোনো ভেক্টরের মান শূন্য হয় তাহলে তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা জিরো ভেক্টর বলা হয়। এই যে নাল ভেক্টরে শুধুমাত্র পাদবিন্দু বা মানে পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই জায়গায়, মনে করো একটা বিন্দু, এই যে একটা বিন্দু দেখছো, এইটা একটা ভেক্টর হতে পারে। তো এইটার আদি অবস্থানও যেখানে, শেষ অবস্থানও সেখানে। তো দেখছো, আমি যদি একটা ভেক্টর প্রকাশ করি, মনে করো এরকম আছে একটা বস্তু, মনে করো আমি এখন এ থেকে এ দিলাম, এরকম একটা ভেক্টর দিলাম, এর মানে বোঝাচ্ছে যে এই যে এটা একটা শূন্য ভেক্টর, কারণ এখানে আদি বিন্দু এ শেষ বিন্দু এ। যদি আদি বিন্দু আর শেষ বিন্দু একই জায়গায় থাকে তখন তাকে শূন্য ভেক্টর বলা হয় বা নাল ভেক্টর বলা হয় বা জিরো ভেক্টর বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর আছে দেখো একক ভেক্টর। একক ভেক্টর মানে কি? একক ভেক্টর হচ্ছে কোন ভেক্টরের মান যদি একক হয়, মানে এক হয়, কোন ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। এখানে দেখো মনে করো এখান থেকে এই পর্যন্ত, পাঁচটা ভাগ, তাই না? এ এ এ সমান পাঁচটা ভাগ। তো দেখছো এরকম 5 ভাগ করলাম, টোটাল এই যে 5 এটাকে বললাম আমি ভেক্টর। তাহলে 5 কে যদি তার মান দ্বারা মানে 5 দ্বারা ভাগ করে এটা কাটাকাটি গেল, তাহলে কত হবে? এ পাবো। তাহলে এটাকে বলা হবে একক ভেক্টর। ঠিক আছে, এগুলো তোমাদের মুখস্থ করা লাগবে, মানে আমি তো তোমাদেরকে বোঝাই দিলাম, জাস্ট তোমরা ভালো করে এটা পড়বা, তাহলে এটা বুঝে যাবা। তাহলে তোমাদের যত অঙ্ক আছে এই অধ্যায়ে সব একদম ক্লিয়ার বুঝতে পারবা। দেখো আমি তোমাদেরকে যেটা শেখাচ্ছি, অনেকে মনে করবে এইগুলো শেখার প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন রয়েছে। এমসিকিউ তে আসে প্রচুর পরিমাণ, তোমরা মনে করো কি এগুলো বাহিরে থেকে আসছে, কিন্তু তোমাদের বইয়ে কিন্তু এগুলো আলোচনা করা আছে। ঠিক আছে, এরপরে দেখো সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কাকে বলা হয়? সমরেখ মানে একই রেখা বরাবর,
মানে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। সমরেখ মানে কি? একই রেখার উপর, দেখছো একই রেখার উপরে এসি বিন্দুটা আছে, সি ভেক্টরটাও আছে, বি ভেক্টরটাও আছে, তাহলে এটাকে সমরেখ ভেক্টর বলা হয় বা হচ্ছে কলিনিয়ার ভেক্টর বলা হয়। ঠিক আছে, এখন মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তা হচ্ছে সমান ভেক্টর এবং অবস্থান ভেক্টর। এই সমান ভেক্টর এবং অবস্থান ভেক্টর দিয়েই পুরো তোমাদের বইয়ে যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক এই সমান ভেক্টর আর হচ্ছে অবস্থান ভেক্টর দিয়ে করা হয়েছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে দেখবা যে অঙ্ক তোমাদের কাছে কোনো ব্যাপারই না। একদম তোমরা মনে করো আমাদের স্যাররা বেশিরভাগই মনে করো এটা উপপাদ্যের মতো মুখস্থ করায় বা এরকম, আসলে উপপাদ্য তো মুখস্থ করার জিনিস না, মূলত বোঝার জিনিস এটাও। তো এটাই যে আমি তোমাদের সমান ভেক্টর এখন দেখাচ্ছি, এটা কিন্তু একটা সূত্র। ঠিক আছে, এইটা একটা সূত্র, আবার অবস্থান ভেক্টরের একটা সূত্র রয়েছে। এই দুইটা জিনিস দিয়ে কিন্তু পুরো অধ্যায়ের ম্যাথ শেষ করা যায়। সমান ভেক্টর কাকে বলা হয়? দেখো মনে করো দুইটা ভেক্টর, হ্যাঁ, একটা ভেক্টর আছে এ ভেক্টর আর আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টরকে যদি সমান হতে হয়, কি বললাম, এই দুইটা ভেক্টরকে যদি সমান ভেক্টর হতে হয় তাহলে তিনটা শর্ত থাকবে। এক নম্বর শর্ত হচ্ছে তাদের মান সমান হতে হবে, মানে এ সমান বি হতে হবে। ঠিক আছে, এক নম্বর শর্ত মানলো, তারপরে ধারক রেখা একই হতে হবে, একই যদি না হয় তাহলে সমান্তরাল হবে, সমান্তরাল যদি না হয় তাহলে সেটা মনে করতে হবে যে শূন্য ভেক্টর। ঠিক আছে, এরকম। তো দেখো এখানে এই যে একটা ভেক্টর একটা ভেক্টর, এরা কিন্তু পরস্পর সমান্তরালে রয়েছে, তাহলে এটা কি হতে পারে? দ্বিতীয় শর্ত মানছে। দ্বিতীয় শর্ত হচ্ছে দিক একই দিকে হতে হবে। দেখো এই দিক একই দিকে হয়ে গেছে, তাহলে এটা কি সমান, এটা একটা সমান ভেক্টর হতে পারে, তাই না? তাহলে সমান ভেক্টর এইভাবে লিখতে পারি আমরা। তো যদি কখনো কোনো ভেক্টর সমান হয়েই যায়, মনে করো আমি এরকম দিলাম, তোমাকে বললাম যে নিচের কোনটা সঠিক, হ্যাঁ, নিচের কোনটা সঠিক, আমি বললাম কি যে দুইটা ভেক্টর এ সমান বি, এটা তো নিচের কোনটা সঠিক, এখানে দিলাম, এটা দিলাম 1 নম্বরে, 2 নম্বরে, এটা দিলাম 3 নম্বরে, তাই না? তো ক নম্বরে মনে করো আমি দিলাম 1, খ নম্বরে দিলাম এরকম, খ নম্বর আসে না রোমান সংখ্যা দিয়ে, এটা 2 নম্বর, গ নম্বরে দিলাম 3 নম্বর, ঠিক আছে, এরকম। ঘ নম্বরে দিলাম হচ্ছে 1, 2, 3, এই যে তিনটাই। তাহলে তুমি এইটাতে টিক চিহ্ন, এটা গোল পূরণ করবা, এভাবে এগুলো কিন্তু এমসিকিউ তে আসে, বুঝছো? আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর আছে বিপরীত ভেক্টর বা হচ্ছে ঋণাত্মক ভেক্টর। ওকে, আচ্ছা এখানে ইংলিশটা ভুল হয়েছে, ইনইকুয়াল হবে, ইনইকুয়াল ভেক্টরস বা হচ্ছে নেগেটিভ ভেক্টরস। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখানে এটা একই, সবগুলো মান সমান হবে, ধারক রেখা একই হবে এবং দিকটা খালি বিপরীত দিকে হবে। মনে করো এই দিকে হচ্ছে এই ভেক্টরটা যদি এই দিকে হয় তাহলে বি ভেক্টর হবে তার বিপরীত দিকে যেটা, আর সবকিছু সেম থাকবে, হ্যাঁ, সমান ভেক্টরের মতো, তখন এটাকে নেগেটিভ ভেক্টর বলা হবে। দেখছো, এটা হবে নেগেটিভ ভেক্টর, নেগেটিভ 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 ভেক্টর। আচ্ছা এরপরে হচ্ছে ভেক্টরের যোগ। তো ভেক্টরের যোগ কিভাবে করতে হয়? দেখো একটা ভেক্টর, মনে করো এ বি একটা ভেক্টর আর বিসি একটা ভেক্টর, এটাকে যোগ করলে কি হবে? যোগ করলে হবে প্রথম ভেক্টরের প্রথম বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু, এই দেখো তাহলে হবে এসি। দেখছো, এভাবে। মজার জিনিস না? এই জিনিসটা কিন্তু সূত্র একটা, বুঝছো? যেমন দেখো এখানে এ বি যোগ বিসি যোগ পিএম আছে, তাহলে প্রথমে লাস্ট মানে মাঝখানে কি আছে কিনা আছে সেটা দেখার দরকার নেই, একদম প্রথমটা লাস্টটা, এই যে এ আর একদম লাস্টে আছে এ এম, যোগ করলে এরকম হবে। ঠিক আছে, তাই এখানে দেওয়া রয়েছে এরকম যে ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু সরলরেখা দিয়ে যোগ করলে সরলরেখাটির দৈর্ঘ্য ভেক্টরদের লব্ধির মান এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে লব্ধির দিক নির্দেশ করবে। তাহলে এটা হচ্ছে ভেক্টরের যোগের নিয়ম, বুঝছো? তোমাদেরকে যদি আমি এখন একটা প্রশ্ন দিই, তোমরা এটা বলবা কমেন্ট করে, ঠিক আছে, এটা যোগফল কত হবে? এইটা তো তোমরা বুঝতে পেরেছো, তাই না? এখানে মনে করো পি কিউ আছে আর হচ্ছে আর আর পি আর আছে, মনে করো যোগ, আচ্ছা পি আর না আর কিউ বি, ঠিক আছে, কিউ আর দিলাম, কিউ আর এরকম আছে। বলো তো এটা যোগফল কত হবে? এটা তোমরা কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে দেখো ভেক্টরের বিয়োগ। যদি তুমি ভেক্টরের বিয়োগ করতে চাও তাহলে কি হবে? ভেক্টরে দেখো এখানে এ বি থেকে সিডি ভেক্টর বিয়োগ করা হয়েছে, তাহলে এর বিয়োগফল হবে শেষ ভেক্টরের শেষ বিন্দু থেকে প্রথম ভেক্টরের শেষ বিন্দু, যেটা দেখো এখানে আমি যদি এরকম দিই, বিয়োগ দিই, পি কিউ ভেক্টর থেকে মাইনাস করলাম আর পি ভেক্টর, মনে করো আর কত, আর এস ভেক্টর বিয়োগ করে দেবো, আর এস। তাহলে ভেক্টরের বিয়োগফল কত হবে? এই যে এস, শেষ ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে এস, এস থেকে প্রথম ভেক্টরের শেষ বিন্দু কত হবে? এস কিউ হবে, এই যে এস
শেষ। ঠিক আছে না? ঠিক আছে, হ্যাঁ। এরপর যদি মনে করো আরেকটা আমি তোমাদেরকে দিই, মনে করো একটা ভেক্টর হচ্ছে এম এন একটা ভেক্টর, এখান থেকে আমি বিয়োগ করলাম পি কিউ ভেক্টর। এই যে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে শেষ ভেক্টর শেষ বিন্দু থেকে প্রথম ভেক্টরের শেষ বিন্দু, তাহলে কত হবে কিউ এন, এটা একটা ভেক্টর হবে। এই যে তো এইভাবে আমাদের বাকি কাজগুলো করতে হবে। ঠিক আছে, এরপর দেখো ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি। এখন এই যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে এরকম নিয়ম হচ্ছে এরকম যে মনে করো এ একটা ভেক্টর আছে ত্রিভুজ এ বি সি। তো এই যে ত্রিভুজের যে কোনো দুইটা দিক একই দিকে থাকবে, যেমন দেখো এ থেকে বি এর দিক একই দিকে, আর বি থেকে সি আছে একই দিকে। তো যে কোনো দুইটা মানে কি বলে বাহুর দিক একই দিকে থাকবে। ত্রিভুজের তিনটা বাহু থাকে, তো তার ভিতরে যে কোনো দুইটা বাহুর দিক একই দিকে হবে, আর অন্য একটা দিক কিন্তু ওই দিকে হবে না, বিপরীত দিকে হবে। দেখছো, মানে নিয়ম অনুসারে এটা এরকম বাজায় এইভাবে আসার কথা ছিল, কিন্তু ওটা হবে তার অন্য মানে দিকটা হবে বিপরীতে, যেটা দিক আলাদা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আবার আমরা এখানে যদি যোগ করি, যে এ আর বি যদি যোগ করি, দেখছো এ বি যোগ কত বিসি, যোগ করলে একটু আগে তোমাদের দেখালাম যোগফল কত হবে, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু দিকে, মানে এসি হবে তাদের যোগফল। দেখো এই যে মিলে গেছে, এই যে এদিকে একটা ভেক্টর গেল আর এইদিকে একটা ভেক্টর গেল, যোগফল হবে তাদের এইদিকে, মানে এসি তাদের কি করলো, লব্ধির দিক এবং মান প্রকাশ করলো। ওকে, এখন দেখো আমরা কি করব, এখন আছে ভেক্টরের যোগের সামান্তরিক বিধি। যদি একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা হয়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তার মানে এখানে দেখো এই যে এই ও এ বরাবর একটা ভেক্টর গেছে আর ও বি বরাবর একটা ভেক্টর আছে ভি ভেক্টর, তাহলে এদের যোগফল ইউ এবং ভি যোগফল কত হবে, যোগফল হবে এই যে ও সি বরাবর, এটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে ভেক্টর যোগের বিনিময় বিধি, মানে ভেক্টর কিন্তু বিনিময় বিধি মেনে চলে। ঠিক আছে, তুমি যদি এখানে ইউ যোগ ভি সমান কত হবে, ভি যোগ ইউ, এটাকে বলা হয় বিনিময় বিধি। কি বলা হয়, বিনিময় বিধি। সাপোজ তুমি এখানে এটা ধরলে, ও এ বরাবর হচ্ছে কি ধরলে, ইউ ধরলে, আর ও বি বরাবর হচ্ছে ভি ধরলে, তাহলে এখন দেখো ইউ প্লাস ভি সমান কত হবে, ইউ প্লাস ভি মানে ইউ এর মান তো ও এ আর ভির মান হচ্ছে ও সি, তো যোগফল কত হবে, তুমি তো একটু আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যোগফল হবে ও থেকে সি পর্যন্ত, যে ও সি এই যে মিলে গেছে। আবার যদি ভি এবং ইউ দাও, তো ভির মান কত ওবি আর ইউ এর মান হচ্ছে বিসি, তো এটা যোগফল কত হবে ওসি, এই যে ওসি। দেখছো, এটাও এক্ষেত্রে ওসি আসছে, এই ক্ষেত্রে ওসি আসছে, তার মানে আমরা যদি এটাকে এইভাবে লিখি তাও কিন্তু সঠিক হবে, মানে ইউ প্লাস ভি সমান ভি প্লাস ইউ, একই। ভেক্টর যোগ কি করে, বিনিময় বিধি সিদ্ধ করে বা বিনিময় বিধি মেনে চলে। এখন যদি বলে যে ভেক্টরে যোগের সংযোগ বিধি মেনে চলে কিনা, সংযোগ বিধি মানে দেখো এখানে ইউ প্লাস ভি আছে, ব্র্যাকেট দিলাম, তার সাথে ডাব্লিউ আছে, ডাব্লিউ এরকম সমান কত হবে, ইউ, এখানে আমরা ভি এবং ডাব্লিউটাকে আলাদা করে দিলাম, দেখছো, মানে এইভাবে। তো এটাকে বলা হয় সংযোগ বিধি। সংযোগ বিধিও কিন্তু মেনে চলে, যেমন দেখো এখানে ইউ প্লাস ভি প্লাস আর ডাব্লিউটা যোগ করব, তো প্রথমে যোগ করব তো ব্র্যাকেটের ভিতরে আছে যারা তারা, তা না, তো ইউ মানে ও এ ধরেছি আর ভি মানে ও বি ধরেছি, এই দুটাকে যদি যোগ করি তাহলে কত হবে, দেখো যোগফল কি, যোগফলের সিস্টেম কি এটা আগে শেখাইছি না, এগুলো কিন্তু ম্যাথ। এখন ও থেকে বি পর্যন্ত দেখো ও বি, দেখছো, আর এখানে বিসি ছিল, আবার এই দুটাকে যোগ করব ও এবং সি হবে, দেখো ও সি হয়ে গেল। আবার যদি আমরা এদেরকে যোগ করি যে ইউ, তাহলে আগে যোগ করবো হচ্ছে এই যে ভি এবং ডাব্লিউ কে, তার মানে এ থেকে সি পর্যন্ত, এই যে এসি, আর যোগ করলে কত হবে ওসি, এই যে ওসি, শেষ। তার মানে এটা সংযোগ বিধি কিন্তু মেনে চলেছে। তারপর দেখো ভেক্টর যোগের বর্জন বিধি। যদি বর্জন বিধির কথা বলে, বর্জন বিধি মানে দুই পাশ থেকে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, কি করতে হবে বলতো, বর্জন বিধি মানে বিয়োগ করে দিতে হবে। এ দেখো এখানে ইউ প্লাস ভি আছে সমান কত, ইউ প্লাস ডাব্লিউ, সেম জিনিস আছে, যেটা এই যে ইউ এই পাশে ইউ, এই দুইটা বাদ দিয়ে দিলাম, তাহলে ভি সমান কত হবে, ডাব্লিউ, এটাকে বলা হয় বর্জন বিধি। ঠিক আছে, এরপর দেখো এগুলো কিন্তু এমসিকিউ তে বেশিরভাগ আসে। ভেক্টরের সংখ্যা গুণিতক মানে কি, তুমি যদি একটা ভেক্টরে মনে করো ইউ একটা ভেক্টর আছে, ইউ মনে করো ইউ একটা ভেক্টর, হ্যাঁ ইউ একটা ভেক্টর আছে, কোন ভেক্টর হয় এবং এম যদি একটা বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা এটার সাথে গুণ করে ফেলতে পারি এটাকে, এই যে এম গুণ করে, এখন গুণফল কত হবে, যদি এম এর মান যদি তুমি 0 দাও,
মানে এই ভেক্টরের সাথে যদি তুমি জিরোটাকে গুণ করো তাহলে এর মান হয়ে যাবে জিরো, অর্থাৎ এমইউ হবে তখন শূন্য ভেক্টর হয়ে যাবে যার কোনো মান এবং দিক থাকবে না, ঠিক আছে। আবার এম যদি শূন্য না হয় অর্থাৎ এম এর মান মনে করো একের চেয়ে বড় হলো, তাহলে এম ইউ, এই যে এম ইউ এখানে ভেক্টর চিহ্ন হবে, এম ইউ এর দিক হবে ইউ এর দিকে। কিন্তু যদি মাইনাস হয় মানে এম এর মান মনে করো -1 -2 এরকম যদি কিছু হয় তাহলে বিয়োগফলটাও মাইনাস হবে, তখন এই যে এটার দিক হবে কোন দিকে, ইউ এর দিক। মনে করো ইউ যাচ্ছিল এদিকে, তুমি যদি এম এর সাথে এটা ইউ গুণ করে দাও এম, তাহলে এর দিকটা উল্টা হয়ে যাবে, যে বিপরীত দিকে চলে যাবে, ঠিক আছে, এটা বলতেছে। এরপর দেখো ভেক্টরের সংখ্যাগুণিতক সংক্রান্ত বন্টন সূত্র। বন্টন সূত্র মানে হচ্ছে দেখো এখানে, এখন দেখো এখানে আমরা যদি করি এর সাথে কি করব, দুটি স্কেলার আসে, দেখো এম একটা স্কেলার এন একটা স্কেলার আসে, তো এই ইউ একটা ভেক্টর ভি একটা ভেক্টর, আমরা যদি এরকম ভাবে এম প্লাস এন এরকম আছে, বুঝছো, এটাকে আমরা আলাদা আলাদা গুণ করে দেবো, এম এর সাথে ইউ গুণ হবে আবার এন এর সাথে ইউটা গুণ হবে এইভাবে। আবার এই যে এটা যদি আগে থাকে এম এর সাথে এটা গুণ হবে আবার এম এর সাথে ডাব্লিউ গুণ হবে, স্কেলার রাশিতে যেমন গুণ ওরকম গুণ। তো একটা জিনিস আমরা শিখলাম অনেকগুলা, এখন আমাদের আরেকটা সূত্র শিখতে হবে। আমি বলছিলাম না যে তোমরা সব অঙ্ক করতে পারবা দুইটা সূত্র দিয়ে, দুইটা সূত্র, একটা আছে ওই যে সমান ভেক্টর বা হচ্ছে যোগের সূত্র দিয়ে, আর একটা আছে অবস্থান ভেক্টর মানে ব্যাসার্ধ ভেক্টর দিয়ে। তো অবস্থান ভেক্টরটা কি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায়, হ্যাঁ, বা নির্দেশ করা যায় তাকে বলা হয় কি, অবস্থান ভেক্টর। তো ভেক্টর অবস্থান ভেক্টর বলে, অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। দেখো এখানে পি হচ্ছে অবস্থান ভেক্টর, পি জিনিসটা কি, পি জিনিস এই দেখো এটা হচ্ছে মূল বিন্দু ও, মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর যে অবস্থানের কি, এটা কি অপি, ওপি দ্বারা নির্দেশ করা হতো, তাহলে ওপি কে বলা হবে পি এর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। এখন দুইটি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করব, দুইটি বিন্দু মানে একটা বিন্দু হচ্ছে মনে করো এ আর একটা বিন্দু হচ্ছে বি। তো দেখো এখানে একটু আগে তো আমরা শিখলাম যে ও এর সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর কত হবে, এ এর অবস্থান হবে ও এ, আবার বি এর অবস্থান ভেক্টর কত হবে ও বি। এখন একটু খেয়াল করো তো, এটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দুর সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ, আবার বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও বি। এটা আমরা যোগ করে দিলাম, যোগ করলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল। দেখছো ত্রিভুজ যদি হয়ে যায়, দেখো এই ত্রিভুজটার দুইটা বাহু আছে, যেটা এই যে ও এ এবং এ বি, দুইটা বিন্দুর ওই দুইটা বাহুর দিক কিন্তু একই দিকে, তাই না? তাহলে ত্রিভুজের যোগ অনুসারে আমরা যে বাহুগুলোর দিক একই দিকে হয় ওইগুলো আমরা কি করব, যোগ করে দেব। এই যে যোগ করে দিলাম, যোগ করলে কি পাবো, ও বি পাবো। দেখো ও বি পেয়ে গেলাম, ঠিক আছে, ও বি। কিন্তু এখান থেকে আমরা একটা সূত্র, চমৎকার একটা সূত্র আমরা আবিষ্কার করব, ঠিক আছে। দেখো এখানে এ বি সমান কত হবে, এ বি সমান কত হবে, ও বি আছে এই পাশে আর ও এ তো এই পাশে আছে, এটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে, এখানে বিয়োগ হয়ে যাবে, তাই না? কিন্তু দেখো এখানে ওবি জিনিসটা কি ছিল, ওবি দেখো ওবি হচ্ছে এই যে বি এর অবস্থান ভেক্টর, দেখছো বি এর অবস্থান ভেক্টর। আবার ও এ হচ্ছে কার অবস্থান ভেক্টর, এ, দেখো ও এ বিন্দুর অবস্থান ভেক্টর। কিন্তু এখানে আছে কি, এখানে আগে আছে এ বি, হওয়া উচিত ছিল তা না তোমার মতে, যে এখানে আছে এ অবস্থান ভেক্টর আগে হবে তারপর বি এর অবস্থান, তাই না? এরকম না, কিন্তু দেখো উল্টা হয়ে গেছে, তাই না? উল্টা। এইভাবেই মনে রাখবা, আমরা যখন অবস্থান ভেক্টর দিয়ে কোনো কিছুর মানে একটা রেখার অবস্থান জানবো, তখন এই যে এ বি আছে, তার মানে প্রথম যে বিন্দুটা থাকবে তার অবস্থান ভেক্টর হবে বিয়োগের পরে, আর দ্বিতীয় জায়গা যে থাকবে তার অবস্থান থাকবে প্রথম যেটা জায়গা আছে ওই জায়গায়। যেমন দেখো এখানে এই যে সূত্র অনুসারে আমরা এটা মনে রাখতে হবে, বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। খেয়াল করো, আমি তোমাদের আরেকটা জিনিস শেখাই, হ্যাঁ, মনে করো এরকম আছে, এ একটা বিন্দু আছে, এ না দিয়ে আমি একটু চেঞ্জ করে দিলাম, মনে করো এখানে পি আছে, পি এর অবস্থান ভেক্টর হচ্ছে কত, ইউ ধরলাম, ইউ ছোট এরকম, কিউ এর অবস্থান ভেক্টর কত ধরবো, মনে করলাম ভি ধরলাম। অতএব পি কিউ এর অবস্থান ভেক্টর কত হবে, পি কিউ কত হবে, ওই যে পি বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু লাস্ট হবে, আগে লাস্টে যেটা আছে সেটা আগে লিখতে হবে, কিউ এর অবস্থান ভেক্টর আগে লিখতে হবে, এখানে ভি মাইনাস পি এর অবস্থান ভেক্টর কত, ইউ, এই জন্য দেখছো ভি মাইনাস ইউ, শেষ। এখন আমরা একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে যদি একটা রেখার, ঠিক আছে, রেখার তো দুইটা বিন্দু থাকে, প্রথম বিন্দু আর লাস্ট বিন্দু, তাই না? মনে করো এ আছে একটা বিন্দু আর একটা বিন্দু হচ্ছে বি বিন্দু। তো এ এর অবস্থান ভেক্টর মনে করো
আচ্ছা, এর আগে যেটা দেখলাম এ অবস্থান ভেক্টর আছে এ, আর বি অবস্থান ভেক্টর মনে করো বি। এখন এর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু মিডিল পয়েন্টের অবস্থান ভেক্টর কত হবে? সেটা হবে এই যে প্রথম ভেক্টর এবং শেষ ভেক্টর, যেটা অবস্থান ভেক্টরকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমরা অবস্থান ভেক্টর পেয়ে যাব। এই যে অবস্থান মানে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, তারপর দেখো আদি বিন্দুর অবস্থান ভেক্টর, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর, এগুলো আমরা জানলাম না, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, এমসিকিউ তে তো আসবেই, আবার সিকিউ তে এসকিউ তেও আমাদের এটা প্রয়োজন হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে অবস্থা ভেক্টর অন্তরীকরণের সূত্র, মানে অন্তর্বিভক্তিকরণের সূত্র বললাম, ভেক্টর অন্তর্বিভক্তিকরণের সূত্র। মনে করো একটা ভেক্টর আছে এখানে ওপি একটা ভেক্টর, দেখছো ওপি একটা ভেক্টর, ওপি একটা ভেক্টর, এই ভেক্টরটা কি করছে, এবি একটা ভেক্টর আছে দেখছো এবি, এই এবি ভেক্টরটাকে সমদ্বিখণ্ডিত মানে 2 ভাগে ভাগ করেছে, সমান অথবা সমান নাও হতে পারে। ঠিক আছে, এখন মনে করে এটার অবস্থান হচ্ছে এম আর এটা হচ্ছে এম, তাহলে আমরা বলতে পারি মূল বিন্দু এবং ও এ এবং ও বি যথাক্রমে এ ও বি বিন্দুর অবস্থান। ঠিক আছে, এটা ধরে নিছি। তো এখানে এ বি রেখাংশকে m:n অনুপাতে কি করেছে, অন্তর্বিভক্তিকরণ করেছে। কোন বিন্দুটা? পি বিন্দুটা। তাহলে আমরা ওপি এর অবস্থান ভেক্টর নির্ণয় করব। ওপি এর অবস্থান ভেক্টর কত হবে? ওপি এর অবস্থান ভেক্টর হবে, খেয়াল করে একটু ভালো করে, এখানে ওই যে অনুপাতে অন্তর্বিভক্ত করলো m:n অনুপাতে, ঠিক আছে, m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে এখানে এম এম, ঠিক আছে, ভালো করে দেখো, এখানে এম এর সাথে ওই যে বি যে বিন্দুটা আছে, দেখো বি এর যে অবস্থান ভেক্টর এম ইন্টু বি এর অবস্থান ভেক্টর যোগ এখানে এই যে প্রথম যে বিন্দুটা থাকবে এটা লাস্টে বসবে। ঠিক আছে, এন ইন্টু এ এর অবস্থান ভেক্টর, দেখো দ্বিতীয় যেটা এন আছে এটা ভাগ হবে ওই যে অনুপাতেরা অন্তর্বিভক্ত করেছে সেটার যোগফল। কিন্তু যদি বহির্বিভক্ত করতো মানে বাইরের কোনো বিন্দুতে বিভক্ত করতো, সেই ক্ষেত্রে কি হতো, সবকিছু সেম থাকতো, এই জায়গা সব জায়গা সেম থাকবে, কিন্তু এই জায়গা মাইনাস হয়ে যাবে, এখানে কি হবে, মাইনাস হবে, এই যে ঠিক আছে, নিচেও মাইনাস, এই যে এম মাইনাস এম। এটা হচ্ছে বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে, এই যে বহির্বিভক্তিকরণ। তো আলহামদুলিল্লাহ আমরা সমস্ত বেসিক বিষয়গুলো জেনে ফেললাম এই অধ্যায়ে। বেসিক বিষয় জেনেছি, এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মেন যে অঙ্কগুলো আছে, এখন আমাদের অঙ্কগুলো করতে হবে। এই ম্যাথ গুলো যদি করো তোমরা ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। ঠিক আছে, এখন আছে মূলত মূল আলোচনা। যেমন উদাহরণ 2 রয়েছে, উদাহরণ এ বি সি ডি একটি সামান্তরিক যার কর্ণ এসি এবং বিডি, মানে একটা সামান্তরিক, দেখো এ বি সি ডি একটা সামান্তরিক, এই যে একটা সামান্তরিক। ঠিক আছে, অঙ্কন করে ফেললাম, এ বি সি ডি এই সামান্তরিক। তো এর কর্ণ আছে এসি, এসি একটা কর্ণ আর বিডি আর একটা কর্ণ, দেখছো এই যে কর্ণ। তাই বলছে ভেক্টরদের মাধ্যমে প্রকাশ করো। এখানে আমাদের কি করতে হবে, 1 নম্বর এসি এবং বিডি ভেক্টরদ্বয়কে এবি এবং এডি ভেক্টরদ্বয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। কি করতে হবে, এসি এবং বিডি ভেক্টরদ্বয়কে, এসি আর বিডি ভেক্টরদ্বয়কে এবি এবং এডি ভেক্টরদ্বয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন দেখো এসি যে ভেক্টরটা, এই যে মনে করো এটা আমরা যদি অঙ্কন করি, এখানে আমরা কিভাবে করতে পারি, এসি কে আমরা লিখতে পারি এডি যোগ ডিসি, এইভাবে লিখতে পারি। এই দুটা ভেক্টর এসি ভেক্টর, দেখো মনে করো এটা কিছু নাই, এই পাশে এটা নাই, এরা এই পাশে যে রেখাগুলো না এগুলো নাই, তাহলে এটা কি হয়ে গেছে বলতো, একটা ত্রিভুজ হয়ে গেছে। তো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো দুইটার দিক একই দিকে হবে। তো এখানে এডি আর এডি কে দেখো, এডি যোগ হচ্ছে ডিসি, যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, এই যে এসি পাবো না, এই যে এসি, সেটাই এখানে লেখা হয়েছে। দেখো এই যে এসি সমান এডি যোগ ডিসি। ঠিক আছে, এসি সমান কত, এডি যোগ ডিসি। এখন আমাদের বলছে যে এডি এবি এবং এডির মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তো এইখানে মনে আছে এই যে ইয়াটা সামান্তরিক যেটা ছিল তার নিচে আর একটা ছিল, কিন্তু এবি ছিল, এই যে এবি এরকম ছিল। তো এখানে এই যে ডিসি ভেক্টর যেটা ডিসি, আর এখানে এবি সমান ডিসি আর কি, ডিসি আর এবি হচ্ছে সমান। কেন? কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল হয়, এজন্য ডিসির পরিবর্তে এবি লেখা হয়েছে, দেখছো। তাই এবি এবং এডির মাধ্যমে কিন্তু এটাকে প্রকাশ করা হয়ে গেল। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে খ নম্বর যেটা রয়েছে, দেখো খ নম্বর বলছে এবি এবং এডি ভেক্টরদ্বয়কে এসি এবং বিডি ভেক্টরদ্বয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এখানে এবি সমান আমরা কি লিখতে পারি, দেখো এই দুটা ভেক্টর ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে, এই দুটা মানে ক্রস করছে।
কর্ণগুলা ও বিন্দুতে ছেদ করছে। যদি ও বিন্দু, এই যে মাঝখানে বিন্দুটা আছে ও বিন্দু, যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে আমরা এই যে একটা ত্রিভুজ আছে, মনে করো এবি সমান আমরা কি লিখতে পারি, এবি সমান আমরা আছে লিখতে পারি এবি, দেখো এবি সমান আমরা লিখতে পারি ও এ না এ ও আর কি, এ ও, এই যে মানে দেখো এটার দিকে এদিকে না, এটার দিকে এদিকে, আবার এখানে এদিকের দিকে এদিকে আছে। তো এই যে মনে করো এই যে ভিতরে যে ত্রিভুজটা, এই যে এখানে ছোট ত্রিভুজটা, ওটার দিক দুইটা ভেক্টর, দেখো এখানে মোট 3টা বাহু আছে, তো এবি একটা বাহু, এর দিক এই দুটো যোগ করলে আমরা ওর দিকগুলো পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা এবি এর দিক পাবো হচ্ছে, আমরা যদি এটাকে এই দিকে দিয়ে দিই তাহলে দেখো আমরা ও এ এবং ও বি এই দুটাকে যোগ করলে কি পাবো, আমরা এবি পাবো না, এই যে যোগ অনুসারে ওই জিনিসটাই আমরা এখানে লিখছি। এখানে এ ও হচ্ছে পুরা এসি এর অর্ধেক, তাই না? এসি এর অর্ধেক, এই দেখো এসি এর অর্ধেক, তাই না? এসি এর অর্ধেক, হ্যাঁ। আবার এখানে যোগ ওবি মানে কত, ওবি মানে আছে ডিবি, দেখছো ডিবি এর অর্ধেক, ওই অর্ধেক আমরা এখানে মনে করো কমন নিয়ে নিলাম, হ্যাঁ। তাহলে এখানে হাফ ইন্টু এসি, আমরা এটাকে বিডির মাধ্যমে প্রকাশ করতে, আমরা এখানে ডিবি পেয়েছি। তো এখানে আমরা যদি দেখো এখানে আগে ডি আছে তারপরে বি আছে, আমরা যদি আগে বি লিখতে চাই তারপরে যদি ডি লিখতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে, যোগের জায়গায় এখানে বিয়োগ দিয়ে দিতে হবে। এই শেষ, এবি কে দেখো আমরা এসি মাইনাস বিডি এর মাধ্যমে প্রকাশ করেছি, অঙ্ক কিন্তু শেষ, এই যে শেষ, হ্যাঁ। এটাই চেয়েছে, এখানে বলছে যে এবি কে এডি এবং বিডি এর মাধ্যমে, তো এবি কে তো আমরা এসি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করলাম, তাহলে এডি কে আমরা কিভাবে প্রকাশ করব, এডি, এ থেকে ডি, দেখো একইভাবে এটাকে আমরা লিখতে পারি ও এ যোগ ওডি, এটাকে ও এ মানে হচ্ছে হাফ এসি আর ওডি মানে হচ্ছে হাফ বিডি, শেষ অঙ্ক। এই যে এখানে এই চিত্রটা দিয়ে আমরা দেখাচ্ছিলাম। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষার জন্য ভেরি 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 বলতেই থাকবো সারাদিন, তাও শেষ হবে না, এত গুরুত্বপূর্ণ। এই যে উদাহরণ 3 ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর দ্বয়ের সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে এত বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমরা যদি কোশ্চেন ব্যাংক খুলে দেখো এখানে অনেকবার আসছে, এটার কোনো শেষ নাই, ঠিক আছে? এখন দেখো আমরা এটা প্রমাণ করব। এখানে মনে করো কি দেওয়া আছে, একটা ত্রিভুজ, এই দেখো মনে করো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এরকম ত্রিভুজটা আছে এ বি সি, তাই বলছে এ বি সি একটা ত্রিভুজ যার এ বি, দেখো এ থেকে বি একটা বাহু, ঠিক আছে, এই যে বাহু, এবং এসি বাহু, এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি, মধ্যবিন্দু হচ্ছে ডি, এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এ দেখো এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এই যে ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, ডিই, এই দুটাকে যোগ করে দেবো, ঠিক আছে? দেখছো এই যে ডিই যোগ করে দিলাম। তা আমাদের যেটা প্রমাণ করতে হবে, দেখো ডিই, হ্যাঁ, ডিই সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে, এবং ডিই সমান হচ্ছে হাফ বিসি, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো মনে রাখবে একটা জিনিস, সমান্তরাল প্রমাণ করা কোনো ঘটনা না, এটা নিয়ে ভাববা না, ভাবা লাগবে না, এটা অটোমেটিক প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? তোমার যেটা করতে হবে এই সমান প্রমাণ করা, এইটা করতে হবে, মানে এইটা তুমি কিভাবে করবা, হ্যাঁ, এইটা তুমি কিভাবে করবা এটা নিয়ে ভাববা, আর এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তাহলে দেখো আমরা এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে এবিসি মানে বড় যে ত্রিভুজটা, অনেক বড় যে ত্রিভুজটা না, ওই ত্রিভুজের আমরা এখানে কি লিখতে পারি বলতো? বড় যে ত্রিভুজটা একটু দেখো, এখানে খেয়াল করো, এখানে এই যে এটার দিক এদিকে, তার মানে দুইটা ত্রিভুজের তো 3টা বাহু, সেই 3টা বাহু দেখো, একটা বাহুর দিক আছে এইদিকে আর একটা বাহুর এদিক আছে এইদিকে, তাহলে এটা হবে এদিকে। তো আমরা একই দিকে যে ত্রিভুজ গুলো গেল, তার মানে বাহুগুলো গেল, যেমন এখানে এ বি এবং বিসি কে যোগ করে দেবো, বিসি কে যোগ করে দিলাম, তো যোগফল কত হবে? যোগফল হবে এসি, এই দেখো যোগফল কত হবে, এই যে এসি হয়ে গেল, ঠিক না? ঠিক, হ্যাঁ, দেখছো ওই যে মানে ভেক্টরের যে যোগের যে সূত্র, ওই সূত্র। তো আমাদের তো এখানে বিসি লাগবে, বিসি কিভাবে বুঝলাম বিসি লাগবে? ওই যে প্রমাণ করতে হবে আমাদের এখানে বিসি তো লাগবে, তাহলে এখানে আমরা বিসি থেকে বাম পাশে রাখলাম, বাকিগুলোকে ডান পাশে নিয়ে গেলাম, বাম পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে দেখো এসি মাইনাস এই যে এ বিটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস এ বি হয়ে গেল, ঠিক আছে না? প্লাস ছিল ওই পাশে যে মাইনাস হয়ে গেল, তো এই জিনিসটাকে এখানে লিখছি এসি মাইনাস কত এ বি সমান কত বিসি, এইভাবে লিখতে পারি। এখন দেখো তো এই যে এসি এর মধ্যবিন্দু কোনটা?
এস এর মধ্যবিন্দু হচ্ছে ই, দেখছো? এই যে দেখো এস এর মধ্যবিন্দু হচ্ছে ই। তার মানে আমরা যদি এ ই লিখতে চাই, এ ই কে আমরা লিখতে পারবো কত বলতো? এসি, এসি এটার পরিবর্তে এসি কে আমরা লিখতে পারি কত? 2AE লিখতে পারি, কারণ ই হচ্ছে মধ্যবিন্দু, মানে এই হচ্ছে এসি এর ডাবল। তো আমরা এসির পরিবর্তে কি লিখবো? এই লিখলাম, দেখো এই লিখলাম, এই যে এই 2AE লিখলাম। আবার এখানে মাইনাস কি আছে? দেখো মাইনাস আছে এবির পরিবর্তে আমরা ডাবল এডি লিখতে পারি, মানে 2AD লিখতে পারি, দেখছো 2AD লিখলাম। এখন দেখো এই দুইটা থেকে আমরা 2 কমন নিলাম, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, 2 কমন নিলাম। 2 কমন নিলে AE মাইনাস এডি হয়, এই মাইনাস এডি। এখন একটু খেয়াল করো তো, ভেক্টর যোগের যে আমরা ভেক্টর বিয়োগের যে সূত্র ছিল AE মাইনাস কত? এডি। আমাদের মনে আছে একটু আগে আমি শিখালাম বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে শেষ ভেক্টরের শেষ বিন্দু থেকে প্রথম ভেক্টরের শেষ বিন্দু, এই যে ডিই হবে এদের বিয়োগফল, দেখছো? এই যে বিয়োগ 2DE সমান কত? বিসি। তাহলে এখানে আমরা ডিই রাখলাম, আর 2টা কোথায় যাবে? 2টা এই পাশে যে ভাগ হয়ে যাবে, এই যে বিসি হয়ে গেল, হাফ হয়ে গেল। এই দেখো প্রমাণিত, কিন্তু দেখছো আমরা কিন্তু সমান প্রমাণ করতে পেরেছি। এখন আমাদের সমান্তরাল প্রমাণ করা বাকি। ভেক্টর যদি সমান হয়, এই যে ভেক্টর, তাহলে তাদের মানও সমান হবে। ওই যে সমান ভেক্টর পড়াইছিলাম, তাই না? ওই সমান ভেক্টরে 3টা শর্ত ছিল। যদি সমান ভেক্টরের কয়টা শর্ত? 3টা শর্ত। এই দেখো আমি একটু মনে করাই দিই, হ্যাঁ। সমান ভেক্টর হতে হলে 3টা শর্ত থাকবে। একটা আছে মান সমান হবে, তার জন্য এখানে দেখো মান সমান দিয়ে দিচ্ছি, দেখছো? ভেক্টর, এখানে কোনো ভেক্টর চিহ্ন নাই, মানে কত? মান সমান হয়ে গেছে। সুতরাং ডিই ও বিসি ভেক্টরদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। দেখো দ্বিতীয় শর্তটা কি হবে? যে ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে, কিন্তু এখানে ধারক রেখা তো একই না। একটা দেখো ডিই একটা রেখা আর বিসি আর একটা ধারক রেখা, এই দুটা কিন্তু সমান না, মানে একই রেখা না। যদি একই না হয় তাহলে অবশ্যই তারা সমান্তরাল হবে। দেখো সমান্তরাল তো হতেই হবে, না হলে তো তারা সমান ভেক্টর হবে না। এই জন্য এই ডিই সমান্তরাল বিসি। তো প্রমাণিত। এইভাবে তোমরা এটা সংক্ষেপে প্রমাণ করবে, এইভাবে, ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল। তারপর দেখো এখানে উদাহরণ 4 বলছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এটা আমাদের প্রমাণ করতে হবে, হ্যাঁ। মনে করো এবিসিডি সামান্তরিকের কর্ণ, এই যে একটা এবিসিডি সামান্তরিক, তার কর্ণ, একটা কর্ণ আছে এসি আর একটা আছে ডিবিডি, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? আমাদের প্রমাণ করতে হবে ডিও সমান ওবি এবং এও সমান ওসি, এটা প্রমাণ করতে হবে। তো যেহেতু মনে রাখবা এটা সামান্তরিক বলেই দিয়েছে, তো সামান্তরিক যেহেতু বলে দিয়েছে, তাহলে বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল হবে। দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। এখানে বিপরীত বাহু, একটা বাহু হচ্ছে এবি, আর এর বিপরীত বাহু হচ্ছে কোনটা? এর বিপরীত, দেখো এবি, এবং আরেকটা বাহু হচ্ছে ডিসি, তাই না? ডিসি, এই যে দুইটা সমান এবং সমান্তরাল হবে, যেটা এদের ডিসি, মানে এবি এবং ডিসি হচ্ছে সমান এবং সমান্তরাল হবে, ঠিক আছে? তো এবিটাকে আমরা কি লিখতে পারি? দেখো মনে করো এই যে একটা এখানে এ বি, এখান থেকে এ বি, তাই না? এ থেকে বি, তারপর দেখছো এখানে এরকম একটা ত্রিভুজের মতো হয়েছে না, ও, তাহলে এটার দিক এইদিকে, এটার দিক এইদিকে, তার মানে আমরা লিখতে পারি এটার দিক আছে, এইদিকে আছে, তার মানে দুইটা দিক একই দিকে আছে, হ্যাঁ। যেগুলোর দিক একই দিকে আছে ওগুলো আমরা কি করবো বলতো? যোগ করে দিতে পারি। কি করব? যেটা দিক একই দিকে আছে ওগুলো আমরা কি করব? যোগ করে দিতে পারি। তো দেখো এখানে এই দিকটা হবে এই দিকে, হ্যাঁ, এরকম ভাবে। দেখো এখানে ও এ ওবি কে আমরা লিখতে পারি, দেখো এই যে ছোট যে ত্রিভুজটা, এই জায়গা আমরা লিখতে পারি ও এ যোগ হচ্ছে ওবি, ঠিক আছে? তোমরা এখানে যে ছোট হাতে এ বি সি এগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এর যোগফল কত হবে? এই যে প্রথম ভেক্টর এবং শেষ ভেক্টর এই দুইটা মিলে, তাহলে এবি হবে এটার যোগফল। তাহলে এবির পরিবর্তে আমরা এটা লিখছি, এই যে এটা লিখছি। আবার এখানে আরেকটা রয়েছে কি বলতো? ডিসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো ডিসি, ডি থেকে সি, এই যে ডিসির পরিবর্তে, হ্যাঁ, ডিসির পরিবর্তে আমরা লিখতে পারি ডিও যোগ হচ্ছে ওসি, এই যে ওসি, ডিও যোগ হচ্ছে কত? ওসি। দেখো এই যে ডিসি যোগ করলে এরকম ডিসি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ওই যে ডিসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? ডিও যোগ হচ্ছে ওসি, ডিও যোগ ওসি। ওকে, এখন দেখো আমরা একটা কাজ করব। এখন দেখো এই যে ওসি রয়েছে, দেখছো ওসি, আমরা এ ও আর এই পাশে রয়েছে ওসি, এই ওসিটাকে একই রেখা বরাবর, তো ওইটাকে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। আবার এর পাশে ওবি যেটা আছে এটাকে বাম পাশে থেকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে বিয়োগ হয়ে গেল। এখন দেখো এখানে ওসি যে ভেক্টর এও, একটু খেয়াল করো এই যে চিত্রটা, এই চিত্রের ভিতরে এটা কিন্তু নিচের দিকে হবে, এর দিক, আর এটা হবে এদিকে, বুঝছো?
তোমরা ঠিক করে দিও। এখন দেখো ও এ, এখান থেকে এই পর্যন্ত ও এ, এও, আর এখানে আছে ওসি, দেখছো ওসি। এই দুইটা যদি আমরা এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টর ধারক রেখা কত? ধারক রেখা আছে এসি, মানে পুরা এসি কর্ণ বরাবর এটা আছে। আবার এখানে ডিও এবং ওবি এরা কি আছে? বিডি কর্ণ বরাবর আছে, বিডি কর্ণ বরাবর, তাই না? বিডি কর্ণ বরাবর, তাই তাদের ধারক রেখা আছে বিডি। এখানে ধারক রেখা তো একইও না আবার সমান্তরালও না, কিন্তু তারা তো সমান হয়ে গেছে, দেখছো? এই যে এই জিনিসটা সমান হয়ে গেছে না, বিয়োগফল গুলো যদি সমান হয়ে যায় তাহলে কি হতে হবে? ধারক রেখা দেখো, ধারক রেখা একই হতে হবে। একই যদি একই হয় নাই, এখানে কি একই হয়েছে? একটা আছে এসি আর একটা আছে বিডি। এবার দেখতে হবে যে সমান্তরাল হয়েছে কিনা। এখানে সমান্তরালও হয় নাই, দেখো সমান্তরাল কি হয়েছে? এরা তো ক্রস আকার আছে এরকম ভাবে, এরা কি সমান্তরাল? না, সমান্তরাল না। সমান্তরাল যদি না হয় তাহলে অবশ্যই তারা শূন্য ভেক্টর হবে। তো শূন্য ভেক্টর যদি হয় তাহলে মান তাদের শূন্য হবে, মানে এও ও সি সমান বিও, এটার মান পুরাটার মান শূন্য হবে। শূন্য হলে আলাদা আলাদা মান, তাহলে এটার মান শূন্য হবে, এটার মান শূন্য হবে। আর যদি এরা শূন্য, দেখছো এরা এরকম হয়েছে, এ ও মাইনাস হচ্ছে ও সি সমান শূন্য যদি হয় তাহলে এখানে এ ও সমান কত হবে? ও সি। অতএব এ ও সমান কত হবে? ও সি হবে, দেখছো? এই যে মিলে গেছে। আবার এখানে বিও সমান ওডি ওবি হবে, শেষ, দেখছো? এই যে প্রমাণিত। এরপরে ওই যে উদাহরণ আমি বললাম যে উদাহরণ 3, তারপরে উদাহরণ 5, তারপর অনুশীলনী থেকে 13-14 এইগুলো আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, বুঝছো? সবচেয়ে বেশি আসে আছে এগুলা। এখন এই যে উদাহরণ 5, এটাও কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আর কি। তো আমরা এটা সমাধান করবো। এটা বলতেছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে, মানে একটা সামান্তরিক হবে, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন মনে করি এ বি সি ডি চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু, মানে যে বাহুগুলো আছে এ বি সি ডি, দেখো এ একটা এ, একটা বি, আর একটা বিন্দু সি, আর একটা আছে ডি, এ বি সি ডি, ঠিক আছে? এরকম আছে। তো এ বি সি ডি এর কি মধ্যবিন্দু? এ বির মধ্যবিন্দু হচ্ছে পি, বিসির মধ্যবিন্দু হচ্ছে কিউ, সিডির মধ্যবিন্দু হচ্ছে আর, আর এখানে এডির মধ্যবিন্দু হচ্ছে কত? এস, এরকম আছে। হ্যাঁ, তো আমাদের প্রমাণ করতে হবে, আমরা যদি এখানে পি কিউ, কিউ আর, আর এস এবং এস পি যোগ করে দিই তাহলে এটা একটা সামান্তরিক হবে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, সামান্তরিক প্রমাণ করার উদ্দেশ্য হচ্ছে বিপরীত দুইটা বাহু সমান এবং সমান্তরাল প্রমাণ করা। আমি যদি এখানে পি কিউ সমান এস আর বা হচ্ছে এস আর, হ্যাঁ এস আর যদি দেখাইতে পারি, হ্যাঁ পি কিউ সমান যদি এস আর, আমি এটা যদি প্রমাণ করতে পারি, অথবা মনে করো ভেক্টর চিহ্ন না দিয়ে আমি এমনি যদি এরকম ভাবে এটা প্রমাণ করতে পারি তাহলে এটা হয়ে যাবে এটা সামান্তরিক। আবার এবং বিপরীত বাহু দুটো এবং এসপি সমান আরপি আর কিউ এরকম প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে পারি তাহলে এটা কি হবে? সামান্তরিক হবে। এখন দেখো এই যে ছোট্ট একটা ত্রিভুজ, এই যে ছোট যে ত্রিভুজটা, হ্যাঁ এই যে এরকম আছে, দেখো এই যে এইভাবে আছে, এখানে আছে কত? পি, এখানে আছে বি, এখানে আছে কিউ, এরকম আছে। তো এটার দিক আছে এইদিকে, এটার দিকে এইদিকে, এটার দিকে এইদিকে। তো আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো? বি পি, পিবি যোগ হচ্ছে বি কিউ, এর যোগফল কত হবে? এর যোগফল হবে পি কিউ, এই যে পি কিউ, এই যে পি কিউ, শেষ না? দেখছো? এই যে দেখো পি কিউ সমান পিবি যোগ হচ্ছে বি কিউ। এখন এরকম আছে, তাই না? তোমরা একটা কাজ করবা, প্রথমে তো এই ত্রিভুজের সবকিছু তো তুমি অঙ্কন করবা না, তাই না? এইভাবে অঙ্কন করবা, এই যে এইভাবে আমরা এটা যোগ করলাম, তাই না? এই যে এইভাবে অঙ্কন করলাম, যেটা যেটা তোমার পাও আর কি। এখানে আছে কি? পি বিন্দু, এখানে আছে কিউ বিন্দু, এখানে আছে আর, এবং এখানে আছে এস বিন্দু, এরকম আছে। এখানে এ থেকে বি এরকম হবে। তো আমি তো এটা যোগ করছি, এটা যোগ করছি, তাই না? এরকম হবে। এই যে ছোট যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজে এইদিকে একটা ভেক্টর আছে, এদিকে একটা ভেক্টর আছে, জাস্ট তুমি এরকম দিবা। আমি যেভাবে অঙ্কন করতেছি ঠিক তুমি এভাবে অঙ্কন করবা, ঠিক আছে? তাহলে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি দেখো তো? দেখো এখানে ওই যে বললাম পি কিউ সমান আমরা এখান থেকে পেয়েছি হচ্ছে পিবি যোগ হচ্ছে বি কিউ, তাই না? এই দেখো এখানে পিবি, এটা লিখছি আমরা। এখন একটু দেখো এই যে পিবি যোগ কত? বি কিউ, এই যেটা যোগফল কত হয়েছে? পি কিউ হয়েছে, পি কিউ, এই যেটা। তাহলে পি কিউ সমান কত হচ্ছে? পিবি যোগ হচ্ছে বি কিউ। এখন পিবি কে আমরা লিখতে পারি কত? হাফ এ বি লিখতে পারি, দেখো হাফ এ বি লিখলাম। আবার বিসি কে, যেতে বিসি ছিল, বি কিউ কে আমরা লিখতে পারি হাফ বিসি, মানে বি কিউ তো এই পর্যন্ত মধ্যবিন্দু যেহেতু, তাহলে পুরোটার অর্ধেক,
এখান থেকে হাফ কমন নিলাম, এখানে হাফ কমন নিলাম, এখানে হাফ কমন নিলাম। হাফ কমন নিলে এবি যোগ এসি থাকে, বিসি যোগ করলে কত হবে? এই যে এসি হবে যোগফল, তাই না? এই যে দেখো হাফ এসি লিখলাম এটাকে। আবার এই পাশে আরেকটা ছোট ত্রিভুজ আছে, যে এটা এই পাশে যেটা হয়েছে সেটা কত? এটা হচ্ছে ডি, এই যে আর ডিএস। এইখানে আর ডিএস এর এই যে জায়গা দেখো, এখান থেকে এই দিকে ইয়াটা দিলাম। আচ্ছা, এই জায়গা কিন্তু এসি যোগ করার নাই, তাই না? তাহলে এসি এবার যোগ করে দিলাম। কিভাবে বুঝলাম এসি যোগ করব? এই যে এসি যোগ এখানে একটা আসছে এই জন্য। ওকে, তো এখন দেখো এখানে আর এস যেটা আছে, আর ডিএস, এই জায়গার ভিতরে আমরা লিখতে পারি না যে এই এটার দিকে এদিকে, এটার দিকে কিন্তু এদিকে। তাহলে এখানে দেখো আর ডি যোগ হচ্ছে এসডি, এসডি যোগ করলে কত হবে? যোগ করলে দেখো যোগ করলে কত হবে? ও সরি, তো ডিএস হবে। হ্যাঁ, ডিএস, হ্যাঁ উল্টা হয়ে গেছে, ডিএস আগে ডি হবে তারপরে এস হবে। দেখো যোগফল কত হবে? আর এস হবে, এই যে আর এস দেখছো, এই যে আর এস সমান কত হবে? আর ডি যোগ ডিএস, তাই লিখলাম আর ডি যোগ ডিএস। এখন আর ডি মানে কত? আর ডি আর থেকে ডি, দেখো আর ডি মানে হচ্ছে সিডি আর এর অর্ধেক, দেখো সিডি এর অর্ধেক লিখলাম। আর এখানে আছে ডিএস মানে কত? দেখো এডি বা ডি এর অর্ধেক, এই যে ডি এ মানে ভেক্টর চিহ্ন, তো এর জন্য আগে ডি তারপরে এডি এ দিতে হবে। তুমি যদি এখানে এডি দাও তাহলে কিন্তু ভুল হবে, হ্যাঁ এরকম। তাই এখান থেকে হাফ কমন নিলাম, কমনের এখানে এস সিডি আর ডি এ থাকে। এখন যোগ করলে কত হবে? এই যে সি এ হবে, দেখছো সি এ। তো আমি যদি এটাকে ঘুরায় লিখতে চাই, এসি লিখতে চাই, আর এই পাশে মনে করো এটাকে আমি আর এস আছে, এটাকে এস আর লিখতে চাই। এস আর লিখলে আমাকে মাইনাস চিহ্ন দিতে হবে একটা, দেখছো এখানে আর এস এর পরিবর্তে আমি কি লিখতেছি? দেখো এস আর লিখতেছি। এই যে এস আর লিখতে হলে তাহলে আমাকে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, সেই মাইনাস চিহ্নটাই এখানে দেওয়া হয়েছে। আবার এখানে আছে সিএ, এর পরিবর্তে আমি এসি লিখছি, তাহলে আর একটা মাইনাস দেবো। এই মাইনাসে কাটা গেল, তাহলে এস আর সমান কত হবে? হাফ এসি। এ দেখো এটা সমানও হাফ এসি, আবার এই যে পি কিউ সমানও হাফ এসি ছিল। তাহলে আমরা লিখতে পারি না যে পি কিউ সমান কত হবে? তাহলে এস আর যেহেতু এরা সমান হয়ে গেল তাহলে এদের মান সমান হবে, ঠিক আছে? মান সমান হতে হবে, ঠিক আছে? সমান, সরি এখানে সমান নয় না, সমান, মান সমান হয়েছে, তাই না? আবার দেখো পি কিউ এর ধারক রেখা আছে পি কিউ, আর এস আর এর ধারক রেখা আছে এস আর, দেখছো? এই যে পি কিউ হচ্ছে এই যে এই পি কিউ আর আছে এস আর আছে এই যে এটা, ঠিক আছে? এই যে এস আর। এখন এই দুইটা রেখা কি সমান্তরাল? অবশ্যই সমান্তরাল, কারণ সমান ভেক্টর হতে হলে সমান্তরাল হতে হবে বা ধারক রেখা একই তো হয় নাই, আবার এদের মান শূন্য না, তাহলে এটা কি হবে? সমান্তরাল। আমরা তো দেখে বুঝতেছি এটা সমান্তরাল আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি। আমি বললাম না যে সমান্তরাল প্রমাণ করার জন্য ভাবা লাগবে না, রেখা দ্বয় একই নয় তাহলে অবশ্যই সমান্তরাল হবে। তো একইভাবে আমরা আরো দুইটা রেখা এই পাশে আছে, দেখছো এসপি আর আছে আর কিউ, এই দুইটা লেখা লাগবে না, জাস্ট এইভাবে লিখলে হবে যে কিউ আর সমান পিএস এবং কিউ আর সমান্তরাল পিএস। তাহলে যদি একটা সামান্তরিকের দুইটা বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল হয় তাহলে এটা কি হবে? সামান্তরিক হয়ে যাবে, ঠিক আছে? একটা চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু সমান এবং সমান্তরালের সামান্তরিক হয়ে যাবে। শেষ। উদাহরণে যত ছিল সবকিছু শেষ করে ফেলেছে। এখন সমতলে ভেক্টর যেটা আছে, ভেক্টরের অনুশীলনী থেকে প্রশ্ন। এখানে দেখো 1 নম্বর অনুশীলনী, এ বি এবং বিসি যদি সমান্তরাল হয় তাহলে কি হবে? দেখো সমান্তরাল হলে এখানে এরকম হতে পারে, দেখো যদি সমান্তরাল হয় তাহলে এ বি সমান এম ইন্টু ডিসি, এভাবে লেখা যায়। সমান্তরাল হলে তারা সমান হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এটা হবে আনসার, যে এইটা, আর কোনটা হবে না। এখানে এ বি সমান কত? ডিসি। এখন দেখো সমান্তরাল এ বি, দেখছো এ বি একটা মনে করে একটা আর কি, তো এ বি, এ থেকে বি, দেখছো এই যে এরকম। আবার ডিসি কত? ডিসি মনে করে এটা। এখন এটা সমান্তরাল হয়েছে, কিন্তু এরা সমান নাও তো হতে পারে, তার জন্য এখানে এম দিয়ে গুণ করলে সমান হতে পারে, তাই দেখছে এম এর মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, হ্যাঁ সমান হবে, কিন্তু এটা তো নিশ্চিতভাবে বলা সম্ভব না, ঠিক আছে? আর এই দুটো তো হবে না, তার জন্য 1 নাম্বারটা সঠিক। দুটি ভেক্টরের সমান্তরাল হলে কি হবে? সমান্তরাল হলে যেটা হবে, এদের যোগের ক্ষেত্রে সামান্তরিক বিধি প্রযোজ্য, ওই যে সামান্তরিকের বিধি, আর এদের যোগের ক্ষেত্রে ত্রিভুজ বিধি, এই দুইটা দিয়ে আমরা করতে পারি। তার মানে এটার আনসার হবে কোনটা? খ নাম্বার আর কি, মানে এদের যোগের ক্ষেত্রে ত্রিভুজ বিধি। দেখো মনে রাখবা, সামান্তরিকের যদি দুটি ভেক্টর যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে সেখান থেকে সামান্তরিক বিধি প্রযোজ্য হয় না, সেখানে মূলত যোগের বিধি প্রযোজ্য হয়। তারপরে এখানে দেখো 3 নাম্বার, এ বি সমান সিডি,
এবং এবি সমান্তরাল সিডি হলে নিচের কোনটা সঠিক? মনে আছে? দেখো এটার মতোই কিন্তু, দেখছো বলছিলাম না এটা প্রচুর পরিমাণ আসবে। দেখো এনে বলছে যে এবি সমান সিডি, তার মানে মান সমান এবং সমান্তরাল তারা। যদি মান এবং মান সমান হয় এবং তারা যদি সমান্তরাল হয় তাহলে তো তারা অবশ্যই সমান ভেক্টর হবে। দেখো তারা কি হবে? সমান ভেক্টর হবে। শেষ, আর কিছু নেই। নিচে তথ্যের আলোকে 4 এবং 5 নং প্রশ্ন উত্তর দেবে। এবি রেখাংশের উপর যে কোনো বিন্দু সি যে কোনো এবং কোনো ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এগুলা। তাহলে এ এ কত হবে? এ এ বলেছিলাম একদম যদি কোনো ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু একই হয় তাহলে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে শূন্য ভেক্টর, এবং এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে বিন্দু ভেক্টর, নাল ভেক্টর বা জিরো ভেক্টর। তাহলে এ বি সি এর ক্ষেত্রে নিচের কোনটা সঠিক হবে? দেখো এটা ত্রিভুজ, কিন্তু ত্রিভুজের এই যে এবিসি, তাই না? তো এখানে এ বি সি, মনে করো এ বি বি সি আর এসি, এই তিনটা বাহু যদি তুমি যোগ করো, দেখো এখানে কি হবে? এ বি, তাই না? এ বি, এখানে আছে এ বি, তাহলে এ থেকে বি, তাই না? যোগ কত হবে? বিসি সমান কত হবে? এসি হবে। দেখছো এসি হবে, এই যে এসি এরকম হলো। এখন কিন্তু এখানে এবি যোগ বিসি সমান তো এসি হওয়ার কথা, কিন্তু এখানে সি এটা কিন্তু সঠিক না। আবার এখানে দেখো এটাও কিন্তু সঠিক না, ঠিক আছে? আবার এখানে দেখো এবি যোগ বিসি যোগ এখানে এসি থাকলে হতো, কিন্তু এখানে তো এসি নাই, ঠিক আছে? তাহলে এটাও সঠিক হবে না, ঠিক আছে? সঠিক হবে না। একবার দেখো এখানে এবি আছে যোগ বিসি আছে, আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, এই যে তাহলে কত হবে? মাইনাস হয়ে যাবে, সমান কত হবে? শূন্য। বা এখানে এ বি যোগ বিসি, আমরা এসির পরিবর্তে যদি সি এ লিখি, সি এ যদি লিখি তাহলে একটা মাইনাস আসবে, ওই মাইনাসে আর এর আগে তো একটা মাইনাস আছে, তো প্লাস হয়ে যাবে, সমান কত? শূন্য। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এটা হবে কি সঠিক উত্তর? এটা হবে কি সঠিক উত্তর? এই যে সরি, এটাও সঠিক উত্তর না, তাহলে এটা হবে উত্তর, মানে এটা সঠিক উত্তর হবে গ নাম্বার, ঠিক আছে? এখানে হবে সি এ হবে এটা। আচ্ছা, এরপর দেখো এটা তো এমসিকিউ ছিল, এখন মূলত তোমাদের প্রশ্ন আর কি। এখানে এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি, এবি এবং এসি ভেক্টর দ্বয় এডি ও বিডি ভেক্টর দ্বয় প্রকাশ করো এবং দেখাও যে এটা সমান্তরাল। এরকম ওই যে আমরা উদাহরণ যে 2 নম্বর যেগুলো করেছিলাম ওরকম। এখানে এবিসিডি কি একটা সামান্তরিক, তো এখানে এসি এবং বিডি দুটা কর্ণ, এবি এবং এসি ভেক্টর দ্বয়কে এডি এবং বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে, দেখাতে হবে এটা। তো এখন প্রমাণ করব আমরা। এখানে দেখো এই যে ত্রিভুজটা আছে, তাই না? এখানে এই যে দেখো এই ত্রিভুজের ভিতরে আমরা দেখো এবি এবি আর হচ্ছে বিডি যদি আমরা যোগ করি, বিডি এবি আর বিডি যদি যোগ করি তাহলে কি হবে? এডি হবে না? এর জন্য দেখছি এডি সমান কত হবে? এবি যোগ বিডি। সেখান থেকে আমরা এই দেখো এবি যোগ বিডি সমান কত? এডি না? এই যে এডি। বা আমরা যদি এখান থেকে এবি লিখতে চাই, এবির মান তো আমাদের বের করতে হবে। এবি সমান কত হবে? এডি মাইনাস বিডি। দেখছো এই যে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। একইভাবে আমরা কি করতে পারি? এসিডি যে ত্রিভুজটা, এখানে আমরা এসি সমান এডি যোগ ডিসি লিখতে পারি। দেখো এই যে এসি সমান এডি যোগ ডিসি লিখতে পারি, তাই না? তো এখন সামান্তরিকের কর্ণ বলে এখানে ডিসি এবং এবি সমান হবে, তো ডিসির পরিবর্তে এবি লিখলাম। এই যে ডিসির পরিবর্তে কি লিখলাম? এবি লিখলাম। আবার একটু আগে আমরা যে বের করেছিলাম এই যে 1 নম্বর সমীকরণ থেকে এবি সমান কত? এডি মাইনাস বিডি। তো এখানে এবির পরিবর্তে এডি মাইনাস বিডি লিখলাম। তো এটা দেখো এখানে এটাও এডি এটাও এডি, তার মানে 2 এডি থেকে বিডি বিয়োগ করে দিলাম। তাহলে এখানে আমাদের এসি সমান এই যে মাইনাস বিডি আছে, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এই পাশে থাকলো 2 এডি, এই যে 2 এডি, ঠিক আছে? উভয় পক্ষে আমরা মাইনাস বিডি দিয়ে করলাম, তাহলে এটা তো এটা কাটা গেল, এটা থাকলো না। এখানে এসি সমান কত হলো? 2 এডি হয়ে গেল, এটা হয়ে গেল। আবার দেখো এখানে অতএব এসি বিডি সমান 2 বিসি, মানে সামান্তরিক যদি হয় তাহলে এডি সমান কত হবে? বিসি। তো এডির পরিবর্তে এখানে কি ছিল? এডি ছিল না? এই যে দেখছো ওখানে আমরা এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম আর কি। আবার এসি মাইনাস বিডি সমান কত হবে? 20 এডি মাইনাস বিডি। এটা ব্যবহার করে আমরা 2 নম্বর সমীকরণ যেটা, ওটা ব্যবহার করে আমরা এটা লিখলাম। এই যে 2 নম্বর যে সমীকরণটা আর কি, এই সমীকরণটা আমরা এখানে লিখলাম। হ্যাঁ, এটাই এখানে লিখলাম এই যে জায়গা। এই যে এখানে দেখো 2 নং ব্যবহার করে আর কি। এসি মাইনাস কত? বিডি সমান কত হবে? বিয়োগ যদি আমরা এতে করে দিই, এসি থেকে
মানে এই যে এখানে আছে কত এসি, তাই না? এসি, আর এখানেও দেখো এসি আছে, ওইটাও এসি এটাও এসি। এইখানে এসি সমান কত 2AD - BD। আবার এখানে কত, এই যে এই 3 নম্বরের কি, এখানে আছে এসি মাইনাস বিডি এর কি। তো আমরা কি করবো, এসি থেকে বিডি যদি বিয়োগ করতে হয়, এসি এর মান কত ছিল দেখো, এই যে এসি এর মান হচ্ছে যেটা 2AD - BD, এই যে 2AD মাইনাস এখান থেকে বিডি, এখান থেকে বিডি বিয়োগ করে দেবো। তাহলে বিডি যদি বিয়োগ করে দিই, এখানেও মাইনাস বিডি তার -2BD, দুই জায়গা থেকে বি কমন 2 কমন নিলাম, তাহলে এটা থাকলো। বিয়োগফল ব্যবহার এটা আমরা এখন বিয়োগ করব এডি মাইনাস বিডি। তো এডি মাইনাস বিডি 1 নম্বর সমীকরণ আমরা কি দেখেছিলাম, এই দেখো এই যে এডি মাইনাস বিডি, তাই না? এই দেখো এখানে এডি মাইনাস বিডি সমান এবি ছিল, ওই যে এবি ছিল, ওই এবিটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা এসি মাইনাস বিডি সমান কত পাবো, 2AD। এখন আমরা যদি 1 নং 2 নং 3 4 এই চারটা যোগ করে, তাহলে এখানে আমরা 1 নম্বর থেকে এটা, 2 নম্বর থেকে এটা, ঠিক আছে, এটা পাবো। এখন আমরা এগুলো যদি কি করব, যোগ করে দিই, দেখো এসি আর এবি, সরি যোগ করব না, মানে এখানে এবি সমান হচ্ছে এডি আর এডি মাইনাস বিডি, এটা লিখতে পারি, আর এসি সমান 2AD - BD লিখতে পারি। তাহলে এই যে লাস্টের যে লাইনটা আছে দেখো এসি, আর এই পাশে আছে মাইনাস বিডি, এটাকে ডান পাশ থেকে বাম পাশে আসলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। আর এখানে সরি একটু ভুল বলেছি, সেটা হচ্ছে ওই যে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেয়েছিলাম, দেখো 1 নম্বর সমীকরণ কি ছিল, এই যে এটা এবি সমান এডি মাইনাস বিডি, তাই না? এই যে 1 নম্বর সমীকরণ, এই যে এবি সমান, দেখো এবি সমান এডি মাইনাস বিডি, তো বের করতে বলছে, তো করলাম এখানে। তারপর দেখো 2 নম্বর সমীকরণে কি পেয়েছিলাম, এসি সমান এত, এই যে এসি এর মানে সেটা, এটাই এখানে লিখবো, যে এটা। তারপর 3 নম্বর সমীকরণ, দেখো 3 নম্বর সমীকরণ যেটা প্রমাণ করেছিলাম, যেটা এটা এখানে লিখলাম, এই যে এখানে। তারপর 4 নম্বর সমীকরণ যেটা প্রমাণ করেছি, এটাই লাস্টে আমরা লিখে দিলাম, ঠিক আছে, প্রমাণ শেষ। এরপর আমাদের বলছে এটার সময় এটা দেখাইতে হবে, হ্যাঁ, এই যে মাইনাস এবি, তো এখানে মাইনাস ওয়ান আছে, হ্যাঁ, এটাকে আমরা বন্টন মানে গুণ করে দেবো ভিতরের সাথে, এর সাথে গুণ করে দিই, তাহলে কি হবে, মাইনাস এ মাইনাস বি হয়ে গেল, ঠিক আছে, ভেক্টর চিহ্ন জায়গায় ভেক্টর থাকবে। এগুলো তোমরা পারবা, জাস্ট একদম ইজি, ঠিক আছে, তোমরা এগুলো দেখে নিও, হ্যাঁ, এগুলো তোমরা এমসিকিউ তে আসতে পারে এগুলো, ঠিক আছে। 9 নাম্বারটাও পড়ে নিও, এটা ইম্পর্টেন্ট না তেমন, এগুলো তোমরা নিজেরা করে নিও, এখানে করা আছে, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নিও। এই যে 10 নাম্বারটা এখানে আছে, ABCD বিন্দুগুলোর অবস্থান ভেক্টর ABCD বলে দেখাও যে ABCD সামান্তরিক হবে যদি এবং কেবল যদি এটা হয়, এটা অবস্থান ভেক্টর দিয়ে করতে বলা হয়েছে কি, হ্যাঁ। তাহলে এখানে AB সমান কত, দেখো AB কত হবে, AB সমান কত হবে, তো AB সমান B এর অবস্থান ভেক্টর আগে হবে, এখান থেকে A এর অবস্থান ভেক্টর বিয়োগ করে দিতে হবে। আর DC সমান কত হবে, DC হবে C এর অবস্থান ভেক্টর থেকে D এর অবস্থান ভেক্টর বিয়োগ করে দিতে হবে, ঠিক না? তাহলে মনে করি ABCD একটি সামান্তরিক, তাহলে AB ও DC পরস্পর সমান ও সমান্তরাল হবে, অর্থাৎ যেহেতু এটা সামান্তরিক, তাহলে কি হবে, বিপরীত দুইটা বাহু সমান এবং সমান্তরাল হবে, AB সমান কত হবে, DC হবে। তো AB এর যে মান সেটা বসালাম, AB এর যে সূত্র আর কি, DC এর যে মান সেটা হবে। বিপরীত ক্রমে আবার লিখতে পারি আমরা BA মাইনাস কত CD, তো BA মানে কত, BA মানে আছে AB, আর C মাইনাস D মানে আছে DC, সুতরাং AB এবং DC পরস্পর সমান এবং সমান্তরাল, হ্যাঁ, এইটাই, এটা তেমন ইম্পর্টেন্ট প্রশ্ন না, হ্যাঁ। এখানে বলছে যে ভেক্টর সাহায্যে প্রমাণ করো ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। তো এটা আমরা এইভাবে প্রমাণ করতে পারি, মনে করি ABC, এই যে ABC যেটা দেখতেছো, ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে ABC, শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর মানে এর অবস্থান ভেক্টর হচ্ছে A, B এর অবস্থান ভেক্টর B, C এর অবস্থান ভেক্টর C, D হচ্ছে AB এর কি মধ্যবিন্দু, তো DE হচ্ছে BC এর সমান্তরাল এবং DE AC কে E বিন্দুতে ছেদ করে, যে E বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। প্রমাণ করতে হবে E হচ্ছে AC এর মধ্যবিন্দু, E হচ্ছে কি AC এর মধ্যবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন যেহেতু D AB এর মধ্যবিন্দু, যে D হচ্ছে AB এর মধ্যবিন্দু, তো মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে বের করতে হয়, তাহলে এখানে A এর অবস্থান ভেক্টর হচ্ছে A আর B এর অবস্থান ভেক্টর হচ্ছে B, দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমরা D এর অবস্থান ভেক্টর পাবো, D এর অবস্থান ভেক্টর পাইলাম। আবার তো এখানে দেখো AC মানে E যদি AC এর মধ্যবিন্দু না হয়, তাহলে মনে করি F হচ্ছে AC এর মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে F এর অবস্থান ভেক্টর কি হবে, F হচ্ছে কিসের মধ্যবিন্দু, AC এর মধ্যবিন্দু, ঠিক আছে, AC এর।
এই যে এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে এটা মধ্যবিন্দু যেহেতু, তাহলে এ এর অবস্থান ভেক্টর যোগ সি এর অবস্থান ভেক্টর ভাগ আছে 2, সেটা হবে, তাই না? এই যে দেখো, হ্যাঁ, এফ এর অবস্থান ভেক্টর হবে এ এর অবস্থান ভেক্টর যোগ সি এর অবস্থান ভেক্টর, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন ডিই সমান কত হবে, ডিএফ সমান কত হবে মনে আছে? ডিএফ হবে, আগে তো এফ আছে এই যে লাস্টে, তাহলে এফ এর অবস্থান ভেক্টর মাইনাস হচ্ছে ডি এর অবস্থান ভেক্টর। তো উপরেও দাগ দিতে পারে নিচেও দাগ দিতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন দেখো এখানে এ এফ সমান কত ছিল সেটার মান বসালাম, এই যে এফ, এই যে এটা, সরি এফ আর কি এফ, আর সেখান থেকে ডি এর অবস্থান ভেক্টর কত ছিল, এই যে এইটা না, এটা বসিয়ে দিলাম, দেখছো এই যে এটা বসিয়ে দিলাম। এখন এখান থেকে হাফ কমন নিলাম, হাফ কমন নিলে এখানে এ যোগ সি মাইনাস এ, ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি হয়ে যায়, মাইনাস বি, ঠিক আছে না, এই যে এটা হয়ে যায়। তো এখানে মাইনাস হবে, মাইনাস বি হবে। এখন এ কাটা যায়, তাহলে এখানে কি থাকে, হাফ সি মাইনাস বি, দেখছো, হাফ সি মাইনাস বি। তো সি মাইনাস বি মানে কত, দেখো বিসি মানে হচ্ছে সি এর অবস্থান ভেক্টর মাইনাস হচ্ছে বি এর অবস্থান ভেক্টর, তার মানে সি মাইনাস বি মানে হচ্ছে হাফ বিসি, অর্থাৎ ডিএফ সমান্তরাল বিসি, মানে যেহেতু সমান হয়ে গেছে তাহলে সমান্তরাল হবে, কিন্তু দেওয়া আছে ডিএফ ডিই সমান্তরাল বিসি, ঠিক আছে, ডিই সমান্তরাল বিসি আছে, অর্থাৎ ডিএফ এবং ডিই যেহেতু বিসি এর সমান্তরাল, সেহেতু ডিএফ এবং ডিই একই রেখা, মূলত ডিএফ এবং ডিই রেখা একই, অর্থাৎ এফ বিন্দুটাই ই বিন্দুর সাথে হুবহু মিলে যাবে, অর্থাৎ এই বিন্দু হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এটা প্রমাণিত। এটাও ইম্পর্টেন্ট ছিল, বুঝছো? তো 12 নম্বর, প্রমাণ করো যে কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটা সামান্তরিক হবে। এটা হচ্ছে উদাহরণ 4 এর মতো, বুঝছো, হুবহু ওরকম টাইপের। এখানে যেহেতু সামান্তরিক বলছে যে সামান্তরিক হবে, কি আছে, সমদ্বিখণ্ডিত করলে তা একটা সামান্তরিক হবে, ঠিক আছে। তো সামান্তরিক হলে কি হবে দেখো, তো যেহেতু এখানে বলছে কি, যেহেতু কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করলে এখানে ডিও আর ও বি সমান হবে, যেহেতু হচ্ছে ও হচ্ছে এডি এর বিডি এর মধ্যবিন্দু, ঠিক আছে, তাহলে এটা মধ্যবিন্দু হলো। আবার এখানে এ ও সমান হচ্ছে ওসি হবে, কারণ হচ্ছে ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এটা সমান 0। এখান থেকে আমরা ওবি সমান ওবিটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে তাহলে মাইনাস হয়ে গেল, আর এখানে কিছু থাকলো মানে 0, এটা তো সেম, তাহলে এটার মানও 0 এটার মানও 0, তাহলে এই যে এই বাহুটা, এই যে বিয়োগফলটা আর এই বিয়োগফলটা আমরা সমান লিখতে পারি। সেখান থেকে দেখো ওবিটাকে আমরা এই পাশে নিয়ে আর ওসিটাকে আমরা এই পাশে নিয়ে। এখন এর যোগফল কত হবে, ও এ যোগ ওসি, ও এ যোগ ওবি, এটা যোগফল হবে এবি, এ দেখো এবি। আবার এখানে কত হবে, ডিও যোগ ওসি, তার এটা যোগফল কত হবে, ডিসি, এই যে শেষ, ঠিক আছে। অতএব এখানে যেহেতু এরা সমান ভেক্টর হয়ে গেল, তাহলে এটা মান সমান হবে এবং এরা ধারক রেখা একই বা সমান্তরাল হবে। তাহলে যেহেতু একই নয় তাহলে এটা সমান্তরাল হবে। তাহলে কি হবে, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই এর একটা হবে, সামান্তরিক হয়ে যাবে। আচ্ছা, তো মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমাদের পরীক্ষার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলছি যে উদাহরণ 4, 3, 5 আর 13 এবং 14 নম্বর, এটা একটা, ঠিক আছে, এই যে সে 13 নম্বর, এটা কিন্তু পরীক্ষা আসার মতো, এই যে এটা। তো এটা আমরা এখন করি, দেখো ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক। এখন ট্রাপিজিয়াম মানে কি, যে চতুর্ভুজের 4টা বাহুর কোনটা বাহুর সমান না, কিন্তু 2টা বাহু সমান্তরাল আর কি। এখন এইখানে একটা ট্রাপিজিয়াম আছে, মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই আর সিডি এর মধ্যবিন্দু হচ্ছে কি বলতো, এই এবি আর সিডি এরা হচ্ছে অসমান্তরাল বাহু, এবং বিসি আর এডি বাহুদ্বয়, এই যে বিসি আর এডি বাহুদ্বয় সমান্তরাল। এখন ই এবং এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই আর সিডি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, ই এফ যোগ করে দিলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ই এফ হচ্ছে এডি এবং বিসি এর সমান্তরাল, এবং আমাদের এটাও প্রমাণ করতে এফ সমান হাফ এডি এবং বিসি, মানে এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো সমান নিয়ে প্রমাণ করতে হবে, সমান্তরাল প্রমাণ না করলে হবে, সমস্যা নেই। এখন দেখো তো, মনে করি কোন ভেক্টরের মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর এ বি সি ডি, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, দেখো যেহেতু আমাদের প্রমাণ করতে হবে এডি বিসি আর ইএফ এই 3টা বাহু লাগবে, হ্যাঁ। তো এর জন্য আমরা প্রথমে বিসি বাহু, বিসি সমান কি লিখতে পারি, বিসি লাগবে না, এই যে বিসি বাহু আছে, বিসি মানে কত, বিসি মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর আগে, সেখান থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করে দিতে হবে। তারপর এর ভিতর দেখো এডি বাহু আছে, এই যে এডি বাহু,
তাহলে এডি সমান কি লিখতে পারি, লাস্টে ডি আছে না, তাহলে ডি মাইনাস এ এর অবস্থান ভেক্টর। এখন ই বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, ই বিন্দু হচ্ছে এ বি, এ এবং বি এর মধ্যবিন্দু। তো এ এবং বি এর মধ্যবিন্দু যদি হয় তাহলে দেখো এ এবং বি কে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আবার এফ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, এফ বিন্দু তো এই যে ডি এবং সি এর মধ্যবিন্দু, তাহলে সি এবং ডি এর অবস্থান ভেক্টরকে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা এফ বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাব। তাহলে দেখো আমরা ইএফ সমান কত হবে, ইএফ একদম আগের মতো ইএফ তাই না, ইএফ সমান কত হবে, লাস্ট আছে এফ, তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে ই বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করে দিলাম। দেখো এফ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা, এফ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এই যে এটা, এখান থেকে ই বিন্দুর অবস্থান ভেক্টরটা এই যেটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পরে আমরা যেটা করব, দেখো এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, হাফ কমন নিলাম, নিলে এখান থেকে বি প্লাস সি প্লাস ডি, সি প্লাস ডি মাইনাস এ আর প্লাসে মাইনাসে মাইনাস বি। এখন দেখো এই লাইনের পরে আমি সরাসরি এই লাইনে চলে যাব, মাঝখানের লাইনটা আমি পরে লিখবো, হ্যাঁ এটা লিখবা পরে। কিভাবে দেখো আমি এই লাস্টের লাইনটা কিভাবে লিখলাম জানো, হুবহু যেটা প্রমাণ করতে হবে এটা দেখে দেখে, তবে এখানে ভেক্টর চিহ্ন নাই, এখানে আমি ভেক্টর চিহ্ন অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। ভালো করে দেখো, আমি বলছি যে এই লাইনটা প্রথমে লিখবা, এটা পরে লিখবা, এটা না লিখে একদম এই লাইনের পরে এই লাইনে চলে যাবো। হ্যাঁ এই লাইনটা আমরা কোথা থেকে লিখলাম, এই যে এখান থেকে, এই যে ইএফ সমান হাফ এডি যোগ বিসি, এখান থেকে লিখছি। এখন দেখো এই যে এবি মানে বিসি মানে কত, বিসি এর মান যেটা ছিল, দেখো এই যে বিসি সমান কত ছিল, বিসি সমান ছিল সি মাইনাস বি, ওই দেখো সি মাইনাস বি লিখলাম, মাঝখানে যোগ আছে যোগ দিলাম। এডি মানে কত ছিল, এই যে এডি মানে এই দেখো এই যে এডি, ডি মাইনাস এ, এটা লিখলাম, আর বাইরে তো হাফ ছিল। তো এই লাইন থেকে এই লাইন এইভাবে লিখবা না, আগে এই লাইন লিখে তারপর এই লাইন লিখবা, তাহলে ইজিলি করতে পারবো। দেখো আমাদের ওইটা কিন্তু প্রমাণ শেষ, ওই যে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল ওইটা কিন্তু শেষ। কিন্তু এই বিসি এবং এডি পরস্পর সমান্তরাল হয়, এই যে বিসি এবং এডি ভেক্টরটিও তাদের সমান্তরাল হবে। তাহলে এখানে আমরা যেহেতু সমান হয়ে গেছে, সমান হলে অলরেডি সমান্তরাল তো মানে যেহেতু সমান হয়ে গেছে মানও সমান হবে এবং তারা নিজেরাও সমান্তরাল হবে, ঠিক আছে, এরাও সমান্তরাল হবে, অর্থাৎ ইএফ সমান্তরাল এডি সমান্তরাল হচ্ছে বিসি, এটা। এরপর দেখো 14 নম্বর একই টাইপের প্রশ্ন, এখানে কি করতে হবে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযুক্ত সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। এখন দেখো এটা ট্রাপিজিয়াম এর কর্ণ, মানে মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের এবি এবং সিডি সমান্তরাল আর এসি এবং বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু পি এবং কিউ, পি কিউ যোগ করে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ সমান হচ্ছে হাফ বিসি মাইনাস এবি, মানে বিয়োগ করে আর এবং এদের সমান্তরাল প্রমাণ করতে হবে। তো প্রমাণের ক্ষেত্রে দেখো মনে করলাম এখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি। এখন আমাদের এখানে কি কি বিন্দু বাহু আছে, বিসি আছে আর এবি আছে। তো এবি সমান কি লিখতে পারি, এবি মানে বি মাইনাস এ লিখতে পারি, ডিসি মানে কত সি মাইনাস ডি লিখতে পারি, ঠিক আছে। পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, পি বিন্দু দেখো পি বিন্দু হচ্ছে বি এবং ডি এর মধ্যবিন্দু, তাহলে এখানে কত হবে, এই যে বি আর ডি কে যোগ করে ভাগ করলাম, ঠিক আছে। আবার ডি বিন্দুর অবস্থান কিউ বিন্দু, কিউ হচ্ছে সি আর এসি এর মধ্যবিন্দু, তাহলে এ সি যোগ করে 2 দিয়ে ভাগ, ওই দেখো এ এবং সি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে, শেষ। এরপরে আমাদের আসলে পি কিউ এর মান বের করতে হবে। পি কিউ মানে কত, দেখো পি মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আগে দিয়ে সেখান থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে বিয়োগ করে দিতে হবে। এই যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, দেখো এটা আছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, সেখান থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করে দিলাম, ঠিক আছে। এখানে হাফ হাফ কমন নিলাম, দেখছো হাফ কমন নিলাম, এটা হলো। একইভাবে এই রেখাটা এটা আগে লিখবো না, লিখে লাস্টেরটা আগে লিখবো। লাস্টেরটা আমরা কোথা থেকে লিখবো, ওই যে প্রমাণ করতে হবে যা দেখে, ওই যে প্রমাণটা দেখে হুবহু এই যে এটা লিখবো, ঠিক আছে, এটা লিখলাম। এখন দেখো ডিসি মানে কত ছিল, ডিসি এই জায়গায় দেখো ডিসি আছে না, ডিসি মানে কত ছিল সি মাইনাস ডি, এই সি মাইনাস ডি লিখলাম। এবি মানে কত ছিল বি মাইনাস এ, এই যে সে বি মাইনাস এ লিখে দিলাম, শেষ। যেহেতু এরা কি হয়েছে সমান হয়ে গেছে ভেক্টর দ্বয়, তাহলে মানও সমান হবে এবং এরা নিজেরাও সমান্তরাল হবে। সমান ভেক্টরের যে শর্ত, ঠিক আছে না, সমান ভেক্টরের শর্ত কি, মান সমান হবে, ধারক রেখা সমান্তরাল হবে এবং তারাও সমান হবে, তখন তারা সমান হবে, দিক একই দিক হবে, এটা শেষ। এখন আমাদের মূলত অধ্যায়টাও শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে দেখো এ বি সি এর এবি এবং এসি এর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে দেওয়া আছে, তো আমাদের এডি এবং ডিই কে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা কিন্তু ওই জিনিসের মতোই আর কি,
ঠিক আছে, আমাদের এই যে প্রমাণ করতে বলা হয়েছে, দেখো এই ত্রিভুজটা আঁকার পরে এই যে এবিসি এর এখানে এডি যোগ ডিই সমান এই ত্রিভুজ অনুসারে, ত্রিভুজ বিডি অনুসারে যেহেতু ই হচ্ছে এস এর মধ্যবিন্দু, তাহলে হাফ এসি লিখতে পারি। ঠিক আছে, এটা প্রমাণ শেষ। আর এরপর দেখো বলছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো, এই যে এটা আছে উদাহরণ 3। ঠিক আছে, আর এইটা কেবলমাত্র যেটা করলাম অনুশীলনীর 14 নম্বর যেটা করলাম, কেবল এই যে একদম হুবহু সেই অঙ্কটা, সেটা এটা তোমরা করবা নিজেরা। ঠিক আছে, এটা করবা। তারপর দেখো আমরা 16 নম্বরে চলে যাচ্ছি। এখানে 16 নম্বরে এখানে এবি ভেক্টরকে বিই এবং সিএফ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো এবিসি এর বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ দেওয়া আছে। এখন দেখো এখানে এবিসি, এই যে এ বি সি একটা ত্রিভুজ, এখানে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, দেখছো এই যে ডি, তারপরে এস এর মধ্যবিন্দু ই, আর এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। ঠিক আছে, এরকম তো এটাকে যোগ করে দিলাম। হ্যাঁ, এখন আমাদের এবি ভেক্টরকে বিই এবং সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন দেখো এবি যেটা আছে, এবি কই, এই যে এবিটাকে আমরা লিখতে পারি এভাবে, লিখতে পারি না? দেখো এবি একই দিকে যেগুলো আছে সেগুলো যোগ বিসি হ্যাঁ এই যোগ। আচ্ছা, এখানে আমরা যে ভেক্টরটা দেখো যে ত্রিভুজটার কথা বলা আছে। ঠিক আছে, এখানে দেখো এই যে ত্রিভুজটা আছে, আমরা এই ছোট ত্রিভুজটা নেব, এই যে এইভাবে যেটা আছে। ঠিক আছে, এই যে এ, তারপর কত বি এবং ই, এখানে এটার দিক আছে এদিকে, এদিকে আছে এদিকে, এরকম। আর এটার দিক আছে কোন দিকে, এরকম ভাবে। তাহলে আমরা এ বি যোগ কত বিই, এটার যোগফল কত হবে, এ ই হবে, হচ্ছে এ ই, সেরকম এ ই। এখান থেকে আমরা এখন যেটা লিখবো দেখো, ঠিক আছে, এখানে এ বি সমান আমরা কি লিখতে পারি, এবিটাকে এখানে রাখলাম। হ্যাঁ, তো এখানে এ আছে আর এই বিইটাকে এখানে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। এখন যেহেতু এ ই, ঠিক আছে, আমরা এটাকে কি লিখতে পারি, দেখো ই হচ্ছে এস এর মধ্যবিন্দু, তাহলে ই যদি এটার মধ্যবিন্দু হয়, দেখো এই যেটা যদি মধ্যবিন্দু হয়, কোনটা, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। দেখো এসি এর মধ্যবিন্দু যদি হয়, তাহলে আমরা এইটাকে হাফ এসি লিখতে পারি, হাফ এসি আর মাইনাস বি যেটা আছে সেটা, কারণ এটা আমাদের বলছে বি এবং সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে। হ্যাঁ, এখন দেখো এই যে এইখানে যেটা লিখছিলাম হাফ এসি লিখছিলাম, তাই না? তো এসিটাকে আবার আমরা কি লিখতে পারি, এসিটাকে আমরা কি লিখতে পারি, যে এসি আছে না, দেখো এ থেকে সি, এসি কেটাকে আবার ওই যে ছোট ত্রিভুজটা আছে যে এখানে, এই যে এরকম, ওই ত্রিভুজ থেকে আমরা এসি সমান কি লিখতে পারি, এসি সমান লিখতে পারি এএফ মাইনাস সিএফ। ঠিক আছে, আর লাস্টে যেটা ছিল, লাস্টে যে বিই তো ছিল, এই বিইটাকে রেখে দিলাম। ঠিক আছে, আবার এখানে এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে হাফ এবি লিখলাম। ঠিক আছে, ওই যে হাফ আর এই হাফ গুণ করলে 1/4 হয়ে যায়, 4 এবি, আর এই যে মাইনাস, এই মাইনাসটা এখানে দিলাম। ঠিক আছে, এই হাফ এই যে এর সাথে গুণ হয়ে হাফ সিএফ হলো, আর লাস্টে হচ্ছে কত, আচ্ছা এখানে হাফ হবে না। এখন দেখো এখানে এবি কোত্থেকে পাইলাম বলো তো, এই যে এই পাশে কিন্তু এবি ছিল, ওই এবি লিখলাম, আর এই পাশে যে 1/4 এবি ছিল, ওটাকে এই পাশে নিয়ে আসলাম, বা বাম পাশে নিয়ে আসলাম, তাই মাইনাস হয়ে গেল। আর এখানে কি থাকলো, মাইনাস বিই এবং মাইনাস হাফ সিএফ থাকলো যেখানে। এখন এটাকে আমরা লসাগু করব। হ্যাঁ, এটা কি করলাম, উভয় পক্ষে 4 দ্বারা গুণ করে দিলাম, 4 দ্বারা গুণ করলে এখানে এবি হয়ে যায় 4 এবি, আর এখানে 4 তো নিচে আছে, তাই ভাগ কাটাকাটি যে উপরে এবি থাকে, আর এই পাশে 4 গুণ করেছি, তাই 4 বিই, আর এই পাশে দেখো হাফ আছে, তো এর সাথে 4 গুণ করলে কাটাকাটি যে 2 থাকে, তাহলে 2 সিএফ থাকে। এখন এটা থেকে বিয়োগ করলে 4টে এবি থেকে একটা এবি বিয়োগ করলাম, 3টে এবি থাকলো, আর এই পাশে এই জিনিসটা থাকলো, তাই না, এই যে মাইনাস এটা। এখন এই যে এই 3 দিয়ে সবগুলোকে ভাগ করে দিলাম, ভাগ করলে -4/3 বিই মাইনাস কত 2/3 সিএফ প্রকাশ করা হলো। এটাই প্রকাশ করতে বলা হয়েছে, শেষ। তারপরে প্রমাণ করতে হবে যে এডি যোগ বিই যোগ সিএফ সমান 0, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এখন দেখো তো যে ছোট যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ বি ডি, এখানে ত্রিভুজ এ বি ডি, এখান থেকে আমরা
ত্রিভুজের সূত্রে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো এবি, এই যে এবি যোগ কত বিডি সমান আমরা কি লিখতে পারি, এডি লিখতে পারি না, ওই দেখো, তাই এডি সমান আমরা এডি যোগ বিডি লিখলাম। হ্যাঁ, এখান থেকে বিডিটাকে কি লেখা যায়, দেখো বিডিটাকে লেখা যায় হাফ বিসি, লেখা যায় হাফ বিসি, কারণ বিডি হচ্ছে বিসি এর অর্ধেক, তার জন্য দেখো এই বিডির অর্ধেক হচ্ছে না, বিডি হচ্ছে বিসি এর অর্ধেক, এর জন্য হাফ বিসি লিখলাম। একইভাবে এখানে এসিএফ যে ত্রিভুজ আছে, এসিএফ দেখো এ সিএফ, এই যে এরকম, এই যে এইভাবে যে ত্রিভুজটা ছিল এসিএফ এ সিএফ, এখান থেকে এটা এদিকে ছিল, এটার দিক ছিল এদিকে, এটার দিক ছিল এদিকে, এখান থেকে আমরা সিএফ সমান লিখতে পারি এএফ মাইনাস এসি, মানে এ দেখো সিএফ, সি থেকে এফ এই দিকটা আছে, এখান থেকে আমরা মূলত আমরা এইভাবে লিখতে পারি, তাই না? দেখো এসি যোগ কত সিএফ সমান হচ্ছে এএফ, তাই না? এরকম এএফ, এখান থেকে আমাদের সিএফ সমান কি লিখতে পারি, এএফ মাইনাস হচ্ছে এসি, এই যে এই যে এটা লিখলাম। আবার এএফটাকে লেখা যায় হাফ এবি, এবং লেখা যায়। আবার দেখো একইভাবে এখানে ত্রিভুজ এবিই থেকে বিই সমান আমরা হাফ এসি মাইনাস এবি লিখলাম, ওইটার মতো। এখন এই যে এডি, এখানে আমরা বিসিএফ আর এখানে হচ্ছে বিই পাইলাম, এই তিনটাকে যোগ করে দিলাম। যোগ করলে এই যে এই পাশে যেগুলো ছিল এইটা হবে যোগ, এইটা হবে যোগ, আর এই যে এটা হবে যোগ, ঠিক আছে? এই যে এটা যোগ করে দিলাম, ঠিক আছে? এই যে যোগ করলাম। এখন যোগ করলে দেখো কতগুলো জিনিস কাটাকাটি যায়, কাটাকাটি যেগুলো যায়, যেমন এখানে এবি আছে, এখানে মাইনাস এবি আছে, এটা কাটা যায়। আর এখানে দেখো এখানে হাফ এবি আছে, তাই না? এই যে হাফ এবি, এই হাফ এবিটাকে লিখলাম এখানে, হাফ বিসি লিখলাম এখানে, আর এসি থেকে এই যে হাফ এসি প্লাস হাফ আছে এটা বিয়োগ করে দিলাম, তাহলে মাইনাস এসি থাকে। তো এখান থেকে যোগ করলে কত, এসি, এই যে যোগ করলে হয় এসি আর মাইনাস এসি, এটা কাটা যায়, জিরো হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এটাও প্রমাণ করলে, এই অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? এই যে তারপরে লাস্ট এটা গ নাম্বারটা, ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী হবে। মনে আছে এটা কি হবে, কোনটা? ওই যে একটু আগে আমরা করলাম, এইটা হচ্ছে অনুশীলনের যে 11 নম্বরের যেটা ছিল না, 11 নম্বরের মতো, ঠিক আছে? এই যে আমরা যে একটু আগে 11 নম্বর করলাম, এই যে দেখো এইটা এটা সেম, একদম হুবহু সেম। বলছে না যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী হবে, এটাও দেখো সেম। ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত, ঠিক আছে? এটা সেম, একই রকম প্রশ্ন, যেটা এই যে এটা এক বিন্দুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা অবশ্যই তৃতীয় বিন্দুগামী হবে। হ্যাঁ, এটা সেম অঙ্ক। আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায়ের সবগুলো ম্যাথ করে শেষ করলাম। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে আমাদের জন্য সবাই দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।